আমি কথা না বাড়িয়ে যিনি গেস্ট আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করি। প্রথমে একটু নামটা একটু বলেন আপনার। আমার নাম বেদেনা খাতুন। বেদেনা, বেদেনা বা বেদানা নামে কিন্তু একটা ডালিমকে বোধহয় বেদানা বলা হয় আমাদের ইয়েতে, রাইট? তো আপনি এসেছেন কোথা থেকে? আমি টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা থেকে আসছেন। আর বয়স কত হতে পারে আনুমানিক? 40-এর কাছাকাছি। শুরু করুন। আপনি তো নিশ্চয়ই অনুষ্ঠানটা শোনেন, আপনি না শুনলে তো আর আসলে আমাদের এখানে আসার কথা না। কতদিন যাবৎ শোনেন, কত বছর যাবৎ শুনছেন? আমি ভাইয়া প্রায় 6 মাস যাবৎ শুনছেন। রেডিওতে শুনেছেন? রেডিওতে শুনেছি, আপনার ইউটিউবেও দেখেছেন। ঠিক আছে, তো শুরু করেন আপনি। আপনার জানা আছে নিশ্চয়ই, প্রথমে একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে চান। আমরা 5 বোন 1 ভাই। আপনার বাবা কি করেন? আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। জি, প্রধান শিক্ষক ছিলেন। পঞ্চগড়ে ছিলেন। আপনাদের আদি বাড়ি কি পঞ্চগড়ে? জি না। তাহলে আমার আব্বা 1971 সালে যুদ্ধ করেন। যুদ্ধ করার সময় মানে তাকে 3 বার গুলি করার দেয়, মানে আলটিমেটাম দেয়। তাকে ওই গুলি করে মেরে ফেলবে, মুক্তি বাহিনীতে ছিলেন বিধায়। তারপর আমার দাদি আমার আব্বাকে বলে যে তুমি যদি আমার বুকের দুধ খাইয়ে থাকো তাহলে তুমি এই দেশ থেকে চলে যাও। তারপর আমার বাবা পালিয়ে, মানে বোরকা পরে, ওই সময় বোরকা পরে আমার বাবা চলে যায় বাড়ির পিছন দিক থেকে। আমার দাদির আম্মার বোরকা পরে চলে যাওয়ার পর পঞ্চগড়ে জানুনি। যাওয়ার পর জমিরুদ্দিন ব্যারিস্টারের বাড়িতে আমাদের কোনো এক আত্মীয় ছিল নাকি আমার আব্বার ফ্রেন্ড ছিল, ওনাদের ওখানে আব্বা যায়। যাওয়ার পর উনি লজিং থাকেন, দীর্ঘদিন লজিং থাকার পর তারপর জমিরুদ্দিন ব্যারিস্টার বলেন, উনি আব্বাকে অনেক ভালোবাসতেন, স্টুডেন্ট ভালো ছিলেন। তো পরে বলতেছে যে আমার আব্বার ডাকনাম ছিল বকুল। বললো যে বকুল, তুই লজিং থাকতেছিস, তাহলে এইভাবে তোর জীবন কিভাবে চলবে? তুই তো বিয়ে করছিস, তাহলে কি করা যায়? পরে আমার আব্বা বললেন যে স্যার তাহলে এক কাজ করেন, একটা স্কুল করে দেন, আপনার বাড়িতে আর এতদিন কিভাবে থাকবো? পরে জমিরুদ্দিন ব্যারিস্টার সাহেব উনি একটা স্কুল করে দেন। স্কুলে আবার শিক্ষকতা পেশায় চাকরি করেন। চাকরি করার পর আমার আম্মাকে তারপর ওখানে নিয়ে যাওয়ার পর আমরা মানে একই আমরা 5টা বোন হই। তো আমার ভাই না থাকার কারণে আমার আব্বাকে 30 বছর আব্বার ওখানে ছিলেন, পঞ্চগড়ে ছিলেন। ভাই না হওয়ার পর আমার নানাও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সে দুঃখ প্রকাশ করলো যে 5টা মেয়ে, আমি আমার মেয়েকে কিভাবে দেশে রাখবো। আমার আব্বাকে ট্রান্সফার করে নিয়ে তারপর টাঙ্গাইলে চলে আসেন। তারপর আমার আব্বা এই দেশে চলে আসেন, আমার আম্মাকে আমরা চলে আসি। আসার পর থেকেই মানে আমরা তো 5 বোন, সবার চোখে দেখাও যায় যে 5টা মেয়ে, মাস্টারের 5টা মেয়ে, এগুলা কিভাবে কি করবে। তো বড় বোনকে যখন 5-এ পড়ে তখন বিয়ে দিয়ে দেয়। মানে সমাজ থেকে, বাড়ির থেকে, ফ্যামিলির থেকে বলে যে দায় সারা মানে কাজ করেন। তখন 5ম শ্রেণীতে পড়ে আমার ছোট বোনটাকে মানে এইভাবে বিয়ে দেন। তারপর আমার যে বড়, আমরা 2 বোন একত্র পড়ি। তো ও বোনটাকে 5ম শ্রেণীতে আমরা পাশ করলাম। ওই আমার ইমিডিয়েটলি বড় ভাই বোনটাকে বিয়ে দিয়ে দিলেন। তারপর সিরিয়ালে আমি থাকি। আমি থাকার পর আমার যখন আমি 9ম শ্রেণীতে পড়ি তখন আমাকে বিয়ে দেন। বিয়ে দেওয়ার পর আসলে বিয়ের জীবনটা যে কি আসলে জানতাম না, যে বিয়ে হয় এটাই বুঝতাম। আসলে তখন এতটা নির্বোধ ছিলাম, জীবনটা আসলে জীবন সম্পর্কে কিছু বুঝিনি। মানে বাবার সংসার খাইতাম, যদিও আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন, অনেক আদর করতেন, বিশেষ করে আমাকে আমার আব্বা অনেক আদর করতেন। আমি ছাত্রী ভালো ছিলাম। আমি ওই 2 বোনকে বিয়ে দেওয়ার পর আমি সিরিয়ালে থাকি। তখন আমি 9ম শ্রেণীতে পড়ি। এবং বাবা আপনাকে খুব ভালোবাসতেন। আমি আরবিতেও ভালো পড়ালেখা করছি, আরবিতেও। আমি আমার নানা বলছিলেন যে আমাকে কোরআন তেলাওয়াত শিখাবে, 30 সিবার হাফেজ বানাবে। তো আমার আব্বা বললেন যে না, ওনাকে আমি ভালো স্টুডেন্ট, আমি ওনাকে মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। তারপর 9ম শ্রেণীতে যখন যাই তখন আমার ফ্যামিলির থেকে একটা ভালো ছেলে পায়, ওনার একটা চাকরি হয় নৌ পরিবহনে। তারপর ওনাকে দিয়ে বিয়ে দিয়ে দেয় আমার চাচা। বিয়ে হয়ে গেল এক রাতারাতি। এটা একটা মজার গল্প আছে। মানে আমার যে স্বামী হন উনি, ওনার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো আমার চাচা এবং আমার আব্বার সাথে ওনাদের সাথে একটা ঘনিষ্ঠতা ছিল। আমার স্টুডেন্ট ছিল আমার চাচার। পরে উনি বললেন যে তাহলে মেয়ে আছে, ছেলেটার চাকরি হয়ে গেল নৌ পরিবহনের, তাহলে আমরা একটা বিয়ে দিয়ে দিই। তারপর আমরা সিরিয়ালে 3 জন বোন, আমার চাচাতো বোন, আমার নিচে আরো 2 বোন আছি, আমরা ছোট। তারপরে কথা আলোচনা করে
বিকেল বেলা আলোচনা করে বিকেল বেলায় আমাকে যে শাড়ি কিনে দিবে বা মেহেদি দিবে, যে বিয়ের যে একটা মানে আনুষ্ঠানিকতা আছে, সে আনুষ্ঠানিকতা ছাড়াই আমাকে মানে বিকেল 4টায় মানে কাজী আনার পর বলতেছে যে কি ব্যাপার, মেয়ে নিয়ে আসেন, আমাকে মেয়ে দেখবো। আমি মেয়ে ছাড়া আমি বিয়ে পড়াবো না, আপনারা বিয়ে ঠিক করছেন, ঠিক আছে আমাকে মেয়ে নিয়ে আসেন। মেয়ে আমাকে নিচে নেওয়ার পর বলতেছে যে না, এই মেয়েতে বিয়ে দেওয়া যাবে না, আমি বিয়ে পড়াবো, আমি চলে যাই, আমার তো জেল খাটতে হবে, বয়স হয়নি। তার আমি এত মানে ছোট ছিলাম, দেখতে তো তখন একেবারে হালকা পাতলা ছিলাম। তারপর বলতেছে কাজে চলে যাবে, পরে বলতেছে না আপনি যাবেন না, আমার ফ্যামিলির লোকজন বলতেছে, আমার চাচা বলতেছে যাবেন না, মেয়ের কোনো সমস্যা নেই। কয় না, মেয়ে দেখে আমার অনেক কষ্ট লাগছে, মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এরকম মানে কথা বলতেছে। আমি কিছু বলি না, সামাজিকতা তখন তো আমরা অনেক বোকা ছিলাম, মানে আমাদের তখন একটা ইয়ের মধ্যে থাকতে হয়েছে, গণ্ডির ভিতরে থাকতে হয়েছে। 94-93 সালে তখন তো মেয়েরা অনেক বাবা মা ভাই বোন মানে আত্মীয় স্বজন দেখে অনেকটাই তাদের সামাজিকতা রক্ষা করতে চলতে হয়েছে। তারপর ওইভাবে মানে উনি চলে যাবে কাজী, ফ্যামিলির থেকে পরে লোকজন আসলেন, গ্রামের 2-4 জন মাতাব্বর আসলেন, বললেন যে না সমস্যা নেই, আপনি বিয়ে পড়ান, মেয়ে তো আমাদের, আমরা বুঝবো। পরে আমাকে ডেকে নিয়ে বললেন যে তুমি কিছু বলবা, তোমাকে বিয়ে দিচ্ছে। আমি যে সমস্যা নেই, বাবা মা দিয়ে দিলে। বিয়ে বুঝতেন তখন ওই সময়টাতে? আমি কিছুই বুঝতাম না আসলে যে বিয়ে হলে যে স্বামীর সংসারে যেতে হয়, যে মানে স্বামীর সঙ্গে সারা জীবন থাকতে হয়, এগুলি আমি বুঝতাম না, কিছুই বুঝতাম না। আমি শুধু স্কুলে যেতাম, সংসারে থাকতাম, কাজ করতাম বাবা মার সঙ্গে, এটুকুই আমার এই ধারণা ছিল। তারপর বিয়ে দেওয়ার পর ঘটনা হচ্ছে যে আমাকে বিকাল 4টায় আমার বিয়ে পড়ায়। শুধু আমার ভাবি আছেন, ওই ভাবি এসে বলতেছে যে তোর তো বিয়ে হচ্ছে, আয় তোরকে মেহেদি পড়াই, তো শাড়ি পড়াই, শাড়ি আনি নাই, মানে গ্রামের মহিলা আছে না, এই কথা শুনে যে আমার নাম বেদেনা বিয়ে হচ্ছে, বর আসছে, এরকম কথাবার্তা বলতেছে, লোকজন আসতেছে, আমাদের বিশাল বড় একটা বাড়ি। তারপরে এসে দেখি তোমার এক ফুবা এসে বলতেছে যে এখানে রুমে আসো, তোমার সাথে কথা আছে। কি কথা বলেন? আমার এক ভাবি আছে, জোর করে নিয়ে যায়, গোসল করে না, একটু গোসল করাইতে হবে, ছোট মানুষ গোসল করাইতে হবে। পরে গোসল করাইলো, মানে আমার একটা পুরনো শাড়ি ছিল, পরে শাড়িটা নিয়ে দিল, পরে শাড়িটা পরলাম, একেবারে পাতলা, এই যে হাতের মুঠোই শাড়িটা, হাতের মুঠোই যে শাড়ি আসে, ওই শাড়িটা মুসলিম শাড়িটা ছিল, ওইটা নিয়ে গেলেন, পরে পরাই দিলেন, দেওয়ার পরে ঘরে নিয়ে গেল। পরে আমার ফুপা গেলেন, এক কাজী গেলেন, যা উনি ওই যে যেগুলো বলা আর কি বিয়ের যে দোয়া দরুদ পাঠ করে বলতেছে কবুল বলো। আমার বলতে আর দেরি হয় নাই, আমি মানে বলছি, আমি সাথে সাথে বলে দিছি যে বিয়ে দিচ্ছে, বিয়ে হবে, বাস বললাম। বলার পর তো জীবনের মানে শুরু হলো জীবনের কষ্ট। কি বিয়ে দিল, এক মানে তাৎক্ষণিক বিয়ে, আমার হাজবেন্ড। তারপর তো বিয়ে দেওয়ার পর ওনার সাথে আর আমার ওই দিন আর কথা না, ওনাকে নিয়ে চট্টগ্রাম চলে গেলেন আমার চাচা। আমার চাচা চলে গেলেন, ওনার মেডিকেল আছে, নৌ পরিবহনের মেডিকেল, তো মেডিকেলে নিয়ে গেলেন। উনি আমার সাথে কিছু কথা বলে গেলেন না, জাস্ট এমনি বললো যে আমাকে তো যেতেই হচ্ছে আজকে, যাচ্ছে, ঠিক আছে, এই কথাই বলে উনি চলে গেল। চলে যাওয়ার পর 7 দিন পরে উনি আসলেন, আসার পর বলতেছে যে আমাদের ফ্যামিলিতে কেউ জানে না, এইগুলি আসলে একটা আনুষ্ঠানিকতা আছে, আমার বাবার সাথে মানে ফ্যামিলি আত্মীয় স্বজন ওনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবাই কথা বলতেছে আর কি। বলার পর বলে যে আমরা একটা অনুষ্ঠান করবো। অনুষ্ঠান আর ওনারা করলেন না, 1 সপ্তাহ চলে গেল, অনুষ্ঠান করলেন না। পরে উনি আসলেন, আসার পর আবার অনেক বুদ্ধিসম্পন্ন ছেলে মানুষ, তো বুঝতেই পারেন, ডিগ্রিতে পড়াশোনা করে, তারপর তাদের তো কমার্শিয়াল অনেক ব্রেন তাদের আছেই, থাকবেই স্বাভাবিক। 1 সপ্তাহ পর ওনার সাথে দেখা করার পর উনি চলে গেলেন, আবার সময় নিলেন, নেওয়ার পরে ওনারা একদিন আসলেন আমাদের বাড়িতে। ছেলে কি করতেন তখন? ওনার চাকরি হলো নিউ পরিবহনে। তার আগ পর্যন্ত উনি বেকারই ছিলেন। বেকার এরকম একটা ছেলের সঙ্গে আপনার বাবা বিয়ে দিয়ে দিলেন? আপনার বাবা স্কুল শিক্ষক ছিলেন, এবং এমন তো না যে আপনার কোনো স্ক্যান্ডাল ছিল বা কোনো ঝামেলা ছিল, এরকম তো কিছু না। তারপর বিয়ে দিয়ে দিল? হ্যাঁ, তখন বিয়ে দিয়ে দিল। ওনার নিউ আমার চাকরি হলো আর কি। বিয়ের পরে সেটা হয়েছে না, যেদিন বিয়ে হলো ওই দিন ওনার চাকরিটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন। এটা কি মানে চাকরি কি আপনারাই কোনোভাবে দিয়েছিলেন, এরকম কোনো কিছু কি এখানে কোনো চেষ্টা ছিল ছেলেকে বিয়ে দিব, চাকরি দিয়ে দিব? জি, তারপর এভাবে বিয়ে হলো। তারপর শ্বশুর বাড়ির থেকে মানে লোকজন কয়েকজন আসলেন, আসে আমাকে উঠে নিবে, আমাকে পড়াশোনার যে একটা দায়িত্ব শ্বশুর বাড়ির থেকে নিবে। আমার আব্বার তো অবস্থা বুঝতেই পারছেন, আমার 5টা বোন, 1 ভাই, তো সংসার আমাদের অনেক বড় একটা সংসার বাবার বাড়িতে। তারপর শ্বশুর বাড়িতে আমার শ্বশুর এসে বললেন আমি অনুষ্ঠান করতে পারবো না। বেশ কিছুদিন, 3 মাস পরে উনি এসে আমাকে নিয়ে গেলেন। 3 মাস পরে আসলো। এর মাঝে আমার শ্বশুর আসতেন, আমাকে আদর করতেন, আমার শ্বশুর বৌমা বলে ডাকতেন। তারপর আমি শ্বশুর বাড়িতে যাই। শ্বশুর বাড়িতে আমার দেবর, ভাসুর,
এরা ফ্যামিলিতে আছেন, আমাকে পড়ালেখার দায়িত্ব শ্বশুর নিয়েছেন। নেওয়ার পর ওখানে যাওয়ার পর দেখা গেল যে আমাকে 3 বেলা রান্না করতে হয়, কাজ করতে হয়। মানে গ্রামের বাড়ি বুঝতেই পারেন যে কি পরিমাণ মশলা বা বাড়তি হয়েছে আমার অনেকগুলি। ঘর ঝাড়ু থেকে রান্না বান্না, মোছা, তারপর ওই কাজ যত আছে, মানে কাপড় ধোয়ার থেকে সমস্ত কাজ আমাকে করতে হয়েছে। সকাল মানে ভোরে উঠতে হয়েছে গ্রামের বাড়ি, মানে একটু লেট করে তো ওঠার সময় মানে কখনোই ছিল না। রাতে আজানের সময় উঠতে হয়েছে, ওঠার পর সারাদিন মানে কন্টিনিউ কাজ করতে হয়েছে। যদি আমি পড়াশোনার কথা বলতাম, দেখা যাইতো যে সবাই রাগ করতেন, কিসের পড়াশোনা, বউ মানুষ পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করে কি হবে। তখন আপনি ক্লাস 9 এ পড়ছেন? তখন আমি ক্লাস 9 এ পড়ি। রাত 10টা পর্যন্ত আমার ভাসুর বিজনেস করতো, আমি বসে থাকতাম। ভাসুর আসতো, দেবর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত, মানে বিজনেস করতো। ওরা আসতো রাত 10টা 11টায়, অনেক সময় 12টা 1টা বেজে যাইতো, আমি বসে থাকতাম। পড়াশোনা ব্যাঘাত ঘটতো? হ্যাঁ, ব্যাঘাত ঘটতো। আমি হাজবেন্ডকে বলতাম যে কি ব্যাপার, আমাকে তো পড়াশোনা করতে হবে, আমি তো পড়াশোনা করবো। আমার বাবা পড়াশোনা করাবে বলছে, আমার শ্বশুর বলছে পড়াশোনা করাবে, আমাকে তো এখানে পড়াশোনা হচ্ছে না। শ্বশুর বাড়িতে দেখা যাইতো যে অনেক সময় মানে তাদের ভিতরে মানে একটা মানে ঝগড়া লাগতো, এদের পারিবারিক ভাবে ঝগড়া লেগে থাকতো। ওখানে দেখা যেত আমি 8-10 দিন থাকতাম, থাকার পর আবার বাবার বাড়িতে আসতাম। আসলেও দেখা যায় এখানেও আমার বিয়ে হয়ে গেছে, এখানেও আমার একটা সমস্যা, স্বামীকে নিয়ে থাকা। ওনার তখন ট্রেনিং হওয়ার কথা ছিল, তো ট্রেনিং আর শুরু হলে না, বা স্থগিত। তো 6 মাস ওনাকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে কিছুদিন আবার থাকি, দেখা যায় শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গেলেও একই অবস্থা, ওখানে এসে শ্বশুর আমাকে নিয়ে যাওয়ার পর এরকম কাজ করতে হয়। মানে কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি আমার মানে একটু মনক্ষুণ্ণ হই, হাজবেন্ড বলে যে মনক্ষুণ্ণ হওয়া যাবে না, এখানে জীবন, এটাই মানুষের জীবন। তো মানে আমি বলতাম যে বারবার, আমার তো এটা জীবন না, আমি কেন, আমাকে মানে বিয়ে দিল বাবা মা, আমার জীবনটাকে আগের জীবনটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আমার কথা এটা ছিল, আমি হাজবেন্ডকে বারবার বলছি যে আমার আগের জীবনটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক, আমি পড়াশোনা করবো, আমি প্রতিষ্ঠিত হব। আমার এরকম ইচ্ছা ছিল। মানে একদিন আমার ননাস, তার নানি অসুস্থ, এদিকে আমার পরীক্ষা, এভাবে মানে কন্টিনিউ আমার চলতো। আমি রাত মানে 3টা পর্যন্ত পড়াশোনা করতাম। অনেক সময় দেখা যেত আমি যে 1টার সময় যাইতাম, যাওয়ার পর আমি কি আধা ঘন্টা ঘুম আসতাম, ঘুম আসে তখন তো নাই আমি সায়েন্সে পড়াশোনা করবো, আমার চিন্তা ছিল। পরে সায়েন্স নিলাম, নেওয়ার পর আমি তো রাত ভরে আধা ঘন্টা 1 ঘন্টা আমি ঘুম আসতাম। ঘুম মানে আমার একটা মাথার মধ্যে টেনশন ছিল, সংসার, আর একদিকে পড়াশোনা আমার টেনশন ছিল যে আমাকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হইতে হবে, যে যাই কিছু বলুক। তো ওভাবে পড়াশোনা করতাম, রাত ভর পড়াশোনা করতাম, দিনভর কাজ করতাম। কাজ করার পরে মাঝখানে আবার দেখা যেত যে ননদ এক কথা বলে যে বউ দিয়ে পড়াশোনা করাবো, দাদা ভাই বলে, দাদা ভাই পড়াশোনা করে, ভাইয়া কিছু করে না, সংসার এটা কে দেখবে, এইভাবে কাজ না করলে কি হবে। তার ভাইয়ের সাথে তারা মানে ঝগড়া লাগাইতো, ওখানে মানে নাগাতার মানে বিশৃঙ্খলা তাদের মধ্যে যে লেগেই থাকতো। আবার ননাসে যদি আমি কোনো সময় যদি সমস্ত কাজ যদি আমি শেষ করে বলতাম যে আজকে এখন একটু গণিতে আমি একটা অধ্যায় দেখবো, দেখি বসলে বই দেখলেই এরা মানে ননাসে বলতো যে কি ব্যাপার, তোর বউকে কি ব্যারিস্টারি পড়াশোনা করাবি, তোর বউ কি ম্যাজিস্ট্রেট হবে, এরকম কথা বলতেন। মানে ভাসুরেও মানে যদি পড়াশোনার কথা বলতো কিসের পড়াশোনা, বউ মানুষ পড়াশোনা করার দরকার নেই, এত পড়াশোনা করে কি হবে, বউ মানুষ কাজ করবে। আর আমি তো কাজের মানে এতটাই মানে কর্মী ছিলাম, আমার শাশুড়ি আমাকে আদর করতেন, বলতেন যে তুমি চেষ্টা করো, আমি তো পাচ্ছি না, এই সংসার কি করব আমি জানি না। আমি কি করবো আমি জানি না। আমার শাশুড়ি এই কথা বলতো যে আমি শিক্ষিত ফ্যামিলির একটা মেয়ে আনছি, আনার পর এখানে এই সমস্যা, মানে কেউ মানে কোনো কিছু বলার ছিল না। হাজবেন্ড মানে সাপোর্ট করতো উনি মানে নিরুপায় ছিলেন, তখন বেকার অবস্থা, ওনার ট্রেনিং হওয়ার কথা ছিল, ট্রেনিং হলো না। ইতিমধ্যে আমার শাশুড়িটা মানে ওইভাবে মারা যান, স্ট্রোক করে মারা যান, মানে সংসার থেকে চলে যান, চিরবিদায় নেন। তারপর আসলো, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আমার জীবনে। আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার এই দেবর, দুজনে কোর্ট ম্যারেজ করেন। কোর্ট ম্যারেজ করে বিয়ে করে, সেখানে আমার একটা জীবনের মানে দুর্ঘটনা ঘটে যায়। মানে কি আপনাকে ব্লেম দেওয়া হয়? হ্যাঁ, এখানে আমাকে ব্লেম দেয়নি, আমি জানিও না ঘটনাটা। আমার বাবার বাড়ি থেকে আমার বোনটা পালিয়ে যায়। আমার বোনটা অনেক সুন্দরী, আমার দেবর ওনাকে, আপনারই আপন বোন? আমারই আপন বোন। আপনার দেবর বিয়ে করে? আমি জানতাম না। সেখানে আমার অনেক মানে কষ্ট গেছে। আমি সংসারে বাবার বাড়ি যেতে পারি নাই, শ্বশুর বাড়িতে আমি এভাবে মানে কাজকর্ম করে যেতাম, এভাবে রাতভর পড়াশোনা করতাম যে আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। এই বোনটাকে এভাবে মানে ওনারা বিয়ে করে, জানে, ওনাদের ফ্যামিলি জানে, সবাই নিয়ে যাওয়ার পর আমি আর
শ্বশুর বাড়িতে থাকতে পারলাম না। না থাকতে থাকার পারলেন না বলতে কি, মানে বের করে দেওয়া হলো থাকবো, বা এরকম হ্যাঁ কোনো কিছু? থাকবো, হ্যাঁ থাকার মতো পরিবেশ ছিল না ওখানে আমার। আচ্ছা। একদিকে বোন আমার বাবার বাড়িতে দোষারোপ করলেন, মানে প্রেম করে মানে বিয়ে করলে তখন বাবার বাড়ি কাউকে ভালো লাগে না, শ্বশুর বাড়ি সবাইকে ভালো লাগে, এরকম এটাই ভাবে কিন্তু স্বাভাবিক। দোষারোপ আর আমার করলেন। বোন আমার হাজবেন্ডের ছোট ভাইকে বিয়ে করলেন, আমার ফ্যামিলির থেকে অনেক ধরনের এটা আমার সামাজিকতার অনেকটাই হেয় হয়ে গেছে। তখন আর আমি শ্বশুর বাড়িতে থাকতে পারলাম না। হুম, তখন চলে আসি বাবার বাড়িতে, বাবার বাড়িতেও থাকা সম্ভব হয়নি। আচ্ছা। দুই জায়গাতেই মানে একটা মানে এতটা মানে জীবনের মানে শুধু এই বোনকে কেন্দ্র করে শ্বশুর বাড়িও হারাতে হচ্ছে, নিজের বাপের বাড়িও হারাতে হচ্ছে। এখানে কিছু জিনিস মনে রাখবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের বাঙালি সমাজে মেয়েদের কিন্তু এই কমপ্লেক্সিটি গুলো অনেক বেশি ফেস করতে হয়, অনেক বেশি ফেস করতে হয়। উনি বলতে গিয়ে যে ওনার গলা কাঁপছে, বা আপনারা রেডিওতে শুনছেন, আপনারা হয়তো অনেকেই রিলেট করতে পারবেন আমাদের আজকের এই বেদানার জীবন গল্পকে, অনেক ভদ্রমহিলাই হয়তো রিলেট করতে পারবেন। কিন্তু তারপরও বেদানার এই সহজ সরল জীবন গল্পটা কেন জীবনের গল্প অনুষ্ঠানে কিভাবে উপস্থাপিত হচ্ছে সেটা জানতে হলে আপনাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বোধ জানতেন যে আমার শ্বশুর বাড়ির অনেক সমস্যা জানতেন, জানার পরও সে এই কাজটা করেছে। আমার দেবরের সাথে এইভাবে বিয়ে করেন। হুম, তখন আর আমি নিঃস্ব, শ্বশুর বাড়ি থাকতে পারি না, বাবার বাড়ি থাকতে পারি না, যাবোটা কোথায়? হুম, আমার বাবা বললেন যে মেয়ে মানুষ এসব এই সংসারেই থাকতে হবে। হুম, তখন আর কোনো মানে শ্বশুর বাড়িতে থাকতে গেলেও নানান কথা, যেখানে বোন সংসারে গেছে, আর একদিকে দেখা গেল যে আমি ওখানে তারপর এসএসসি পরীক্ষা দিলাম, এতটা কষ্টের পরও আমি পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন, তখন 95 সালে আমি ফার্স্ট ডিভিশন পাই। হুম, হুম। আমার দুইটাতে লেটার আসে। বাহ বাহ, ভেরি গুড। তারপর 95 সালে এসএসসি। এসএসসি 95 আমার। ওকে। তখন একটা বিয়ে হয়, সে মেয়েটা আমার দুঃখজনক ব্যাপার হলো মেয়েটাকে দেখার ওইরকম কেউ ছিল না। আপনার জামাইও কি আপনাকে সাপোর্ট করতো না ওই সময়টাতে? এর মাঝে উনি মানে একটু আমার থাকতো, মানে গ্যাপ থাকতো ওনার। আচ্ছা। এর কারণে মানে আমার বোনকে যে নিয়ে দেওয়ার পর উনি সব ঘটনাই জানতেন ওনাকে, মানে ওনার ভাইকে এবং আমার বোনকে মানে প্রতিষ্ঠিত করার জন্য ওনাদের একটা কেমন একটা সাইড ছিল, এটা বাস্তবতা আসলে কঠিন বিষয়। ওনাদের ফ্যামিলিতে মানে আমাদেরকে নিতে পারলে, আমার বোনটাকে নিতে পারলে ওনারা আর একটু এস্টাবলিশ হতে পারতো, আচ্ছা, এরকম আচ্ছা। চিন্তা ভাবনা ওনাদের ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। জি। এর মাঝে তো আমার মেয়েটা হয়ে যায়, উনি ট্রেনিং এ চলে যান, 6 মাস ট্রেনিং করেন। ট্রেনিং চলাকালীন সময় আমি কিছুদিন মামার বাড়িতে থাকি। আচ্ছা। মামার বাড়ি থেকে ট্রেনিং মানে আপনার হাজবেন্ডের ট্রেনিং? ট্রেনিং শুরু হয়। আচ্ছা। ট্রেনিং শুরু হয়, উনি বাবার বাড়ি থেকে কোনো সাপোর্ট পাননি। আমার বাবাই ওনাকে সাপোর্ট দিয়েছেন, আমার এক চাচা অর্থনৈতিকভাবে যা লাগে। অর্থনৈতিকভাবে আমার চাচা সাপোর্ট দেন। তারপর আমি আমার এই যে বোন গেল ওখানে, আমি বাবার বাড়ি যেতে পাচ্ছি না, আমার একটা ছোট বেবি, উনি বুকের দুধ পাচ্ছে না, ওনাকে আমার বাইরে থেকে খাওয়াইতে হয়। কিছু কিছু আত্মীয় স্বজন ছিল আমাকে সহযোগিতা করে। খুবই মোমেন্টাল আসলে এই বিষয়গুলো লাইফের জন্য, খুব বেশি মোমেন্টাল। তারপর আমি চট্টগ্রাম চলে যাই চাচার বাসায়। মূলত আমার চাচার কোনো মেয়ে নাই, সে ভালো অবস্থান বর্তমানে আছে, তখনও ছিলেন, অফিসার ছিলেন উনি। পরে বললো তুমি চলে আসো। পরে আমি ওখানে যাই, ওখানে 2 বছর ছিলাম। হাজবেন্ডের সাথে তেমন একটা যোগাযোগ ছিল না। ইতিমধ্যে আবার আমার বোনটা আমার দেবরের কাছে থাকার সময় আমি তো চলেই গেলাম চট্টগ্রাম। ওনার একটা বেবি হয়, ছেলে হয়, ওনারা বাড়িতে থাকেন। হাজবেন্ড ওইখান থেকে ট্রেনিং শেষ করে ওখান থেকে আবার বাইরে চলে যায়। মূলত উনি শিপে চাকরিতে জয়েন করে। যাওয়ার পর বাড়িতে বাবাকে টাকা দেন, সংসারে টাকা দেন। এখানে আমার চাচা ওনাকে অনেক মানে আমাকে রাখবেই না। আমার চাচা বলে তুমি ওনাকে ছেড়ে দাও, মেয়েটা দিয়ে দাও, তোমাকে আমি সুন্দর বিয়ে দিয়ে দিব, তোমার লাইফে কিচ্ছু হয়নি। কিন্তু আপনার জামাইয়ের সঙ্গে কি বিষয়গুলো নিয়ে কখনো কোনো সমস্যা হচ্ছিল না? ওর সঙ্গে কথা কাটাকাটি করা, মনোমালিন্য করা, এরকম কোনো কিছু হচ্ছিল কি? ছিল এই বিষয়টা, আমার বোনকে যে উনি ভাইকে নিয়ে দিল, এগুলা নিয়ে আমি আপনাকে প্রেসার দিত, আপনাকে প্রেসার দিত, আমাকে কিছু বলতে দিত না। আচ্ছা, কিছুই বলতে দিত না ওনারা। ওকে। আপনার জামাইয়ের কাছ থেকে কি আপনি কোনো সাপোর্ট পেয়েছেন না পান নাই?
তখন আমি ওরকম- Mentally support না, পান নাই? না মেন্টালিটি আমাকে সাপোর্ট উনি দেননি। আচ্ছা। শুধু যে পড়াশোনা করতাম তখন আমাকে যখন ফ্যামিলিতে ছিলাম এই বোনের ঘটনা হওয়ার আগে উনি আমাকে অনেক সাপোর্ট দিতেন। অর্থনৈতিক না দিতে পারলেও একটু রাতে আমি পড়াশোনা করতাম বা দিনে কাজ করতাম, এটা নিয়ে বাড়িতে অনেক মানে উনি Problem হতো। বাগবিতন্ড করতেন আর কি। আচ্ছা, ওকে, বলেন। তারপর চট্টগ্রামে ছিলাম 2 বছর থাকার পর আমার মেয়ে বেবিটা বড় মোটামুটি একটু অবস্থানে আসে। জি। এদিকে তো আমার শ্বশুর মানে অসুস্থ হয়ে পড়েন, শাশুড়ি মারা যান। তারপরে আমি আমার বাবার বাড়িতে আসি, আমার মা যায় আমাকে নিয়ে আসে। আচ্ছা, আসলাম দেশে, টাঙ্গাইলে আসলাম। আসার পর দেখি যে বোনটা ওইখানে থাকে, আমার দেবরও তাকে মানসিক মানে যন্ত্রণা দেয়, যন্ত্রণা করে। হাজবেন্ডের সাথে ওইদিকে আবার আমার তখন একটু ভালো অবস্থানে হয়ে গেছে আর কি। মেয়ে আছে যেহেতু একটা, আর আমি তো ছাড়তেছি না। জানে যে আমাকে ফ্যামিলির থেকে আমার চাচা অনেক আত্মীয় স্বজন আমার মামারা বলছে যে তুমি চলে আসো এখান থেকে, তোমাকে আমরা ভালো বিয়ে দিয়ে দেবো, তোমার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের যা লাগে আমরা করব। কিন্তু আমি বলছি যে মেয়েদের বিয়ে তো একটাই, আর জীবন তো একটাই। আমার একটা মেয়ে হয়েছে, থাক আমি না হয় মানুষের বাসায় কাজ করেই খাবো, তবু আমি আমার জীবনটাকে আমি এককভাবেই কাটাবো। উনিও আস্তে আস্তে নিজের এইটা বুঝতে পারছে। পরে যখন টাঙ্গাইলে আসি, বাবার বাড়িতে আসার পর দেখি যে আমার বোনের অবস্থাও তেমন ভালো না, দেবর কিছু করে না, উনিও মানে দুষ্ট প্রকৃতির লোকজনের সাথে তার সঙ্গ। আমার হাজবেন্ড টাকা দেয়, ওই টাকা নিয়ে এসে চলে ফিরে। তার মধ্যে একটা ছেলে হয়েছে, সেই ছেলেটাও অসুস্থ হয়। আমি বাবার বাড়ি থেকে পরে আমাকে আত্মীয় স্বজন এসে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর কিছুদিন থাকার পর দেখা গেল যে এরা ভাই বোন সবাই একাত্র থাকে, সবাই একাত্র থাকে। আমার শ্বশুরের পেনশনের টাকাগুলো, সমস্ত টাকাগুলো আমার ভাসুর নিয়ে খরচ করছে। সমস্ত টাকাই আমার শ্বশুরের পেনশনের টাকা আমার ভাসুর খরচ করেন। খরচ করার পর সে ওই টাকা দিয়ে ফ্যামিলির কিছু কিছু সাপোর্ট দেন, আর টাকা দিয়ে সে মানে তার মতো করে সে চলে। তারপর ওখানে থাকি আমি, শ্বশুর বাড়িতে আমি নিয়ে যাওয়ার পর ওখান থেকে থাকা শুরু করলাম। আবার থাকার পর দেখা যায় ভাই বোনরা আবার এরা মানে ঝগড়া বিবাদ সৃষ্টি করার পর ওখানে ভাসুর আর থাকতে দিবে না, কাউকে থাকতে দিবে না, সে একাই বাড়িতে থাকবে বলতে আমার ভাসুর আমার শ্বশুরের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিচ্ছে। তারপর ঘরে দিয়ে দিল তালা। কোথায় যাব এখন? দেবরকে বলি তাহলে কোথায় যাবো, আমাকে নিয়ে আসলা। ছোট বোনকে বললি যে জীবনের লাইফটা আমাকেও নষ্ট করে দিলি, তুইও তো নষ্ট হয়ে গেলি। এখন একটা বেবি হয়েছে, তুই কি করবি? আমার একটা মেয়ে হয়েছে, আমি এখন কি করব বল? তারপর আমি সেই গ্রাম থেকে আবার চলে যাই শহরে, যাই একটা বাসা নিয়ে থাকা শুরু করি। তখন দেখা যায় যে ওই দেবর ছোট বোনের সাথে নিয়তেই ঝগড়া করে, কি করবে বেকার। আমার হাজবেন্ড কিছু কিছু টাকা দেয়, মাসে 5,000 টাকা দিয়ে দিয়ে আমাদের বাসা ভাড়া দেই, 2,000 টাকা, আর দিয়ে 3,000 টাকা দিয়ে আমরা চলি। বাবার বাড়ি থেকে ধান নেই, চাল নেই, এটা সেটা আমার আম্মা পাঠিয়ে দেয় বা এসে নেই। থাকা শুরু করলাম, থাকতে থাকতে দেখা গেল যে দেবরকে আবার বিদেশ পাঠিয়ে দিলাম। আচ্ছা, বিদেশ দিয়ে দিলাম। তখন আমি 1.5 লক্ষ টাকা দিয়ে বিদেশ দিলাম। আমার 9 ভরি স্বর্ণ ছিল, আমার হাজবেন্ডই দিয়েছিল সিঙ্গাপুর থেকে এনে, সেই স্বর্ণগুলো বিক্রি করে দিলাম। সে দেবর আর আমাকে সে টাকাগুলি দেয়নি। আমি একটু সংসার এভাবে ওই চট্টগ্রাম যে গেলাম, ওই চট্টগ্রাম থেকে আবার আসলাম, এসে সংসার শুরু করলাম। সংসার থেকে আবার শুরু হয়ে এই সন্তান ছেলে আবার আমার উনি আসলে আবার সংসার শুরু হয়। আমার আবার সংসার শুরু করি। ছেলেটা হওয়ার পর থেকে নিয়ে দেখা যায় যে সামাজিক ভাবে ওনারা মানে সংসার থেকে আবার আত্মীয় স্বজন এসে বারবার ওনারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে আমাকে মানে ওনার অর্থের দিকে একদিকে লোভ করে, আরেকদিকে আমার সন্তান নিয়ে আমি প্রতিষ্ঠিত হচ্ছি, এগুলা নিয়ে ওনারা মানে বারবার আমাকে মানে মানসিক যন্ত্রণা যেটুকু দেওয়ার দরকার, মান সম্মান থেকে নিয়ে সবকিছুতেই আমাকে হেয় করার অনেক চেষ্টা করছে ওনারা। চেষ্টা করার পর আমার মানে ইচ্ছে ছিল যে মানুষ যদি সততা নিষ্ঠার মাঝে যদি মানুষ তার চেষ্টা চালিয়ে যায়, লক্ষ্যকে সামনে রেখে তার উদ্দেশ্য যদি ঠিক থাকে, সে অবশ্যই তার কোনোদিন আল্লাহ কোনো না কোনো সময় আল্লাহ পাক তাকে সফলতা আনবেই। রাইট। তো আপনি শেষ পর্যন্ত কি করলেন? আমি এসেছি পাস তো করেই তো এই মানে সংসার জীবন শুরু করার পর তো 2004 থেকে নিয়ে 2004 সালে আমার এর মধ্যে তো অনেক কষ্টগুলাই গেছে, এগুলো আবার এত নাই বলবো না। 2004 সালে আমার আবার হাজবেন্ডকে বললাম যে দেখো এইভাবে জীবন চলে না, তুমি যে টাকা পয়সা দাও এগুলো তো আমার হচ্ছে না। আমি এখন দেবরকে টাকা দিলাম, সে টাকাগুলো মেরে দিচ্ছে না। ছোট বোনটাও আমার সংসারে থাকতে পারবে কিনা আমি জানি না, কি করব। ছেলেটার পিছনে মানে আমাদের 7-8 লক্ষ টাকা খরচ হয়েছে, সেও দিচ্ছে না। আমার ছেলে বোনটাকে তখন ও আমার মামার সাথে যোগাযোগ করে আমার আম্মার কাছে ছেলেটা আমার কাছে রেখে ও সৌদি আরব চলে যায়।
অনেক টাকা ঋণ হয়, কি করবে, এই ঋণের দায় কে নিবে? পরে ও রাগ করে চলে গেল যে হাজবেন্ড টাকা পয়সা দিচ্ছে না, আমি বাইরে চলে যাব। পরে ও চলে গেল। আমি পরে কি করব, যে এই যে একটা সংসারে মানে একটা অশান্তি, বোনের অশান্তি, আমার নিজের অশান্তি। পরে নিজে নিজে চিন্তা করলাম যে না, এইভাবে তো জীবন চলবে না। ইন্টারমিডিয়েটে ভর্তি করাই দিল, আব্বা পড়তে দিল না, দিবে না, পড়াশোনা দরকার নেই, সংসার করতে হবে। আমি 2004 সালে আমার চিন্তা হলো যে না, একটা কিছু করি, হাজবেন্ডে 5-7 হাজার টাকা দেয়, এই টাকা দিয়ে তো আমার জীবন চলবে না। 2টা বেবি, ছেলে হয়, তারপর আমার বাবার বাড়ি থাকা, আবারও বাবার বাড়িতে থাকা শুরুই করছি। চলে আসছি আবার ওই শহর থেকে। ছেলেটা নিয়ে কি করব, মেয়েটা নিয়ে কি করব, তো আবার চেষ্টা করি পড়াশোনা। পরে আবার কলেজে ভর্তি হলাম। ভর্তি হয়ে আবার প্রাইমারিতে সার্কুলার হয়ে পরীক্ষা দিলাম। তো রাত দিন সংসার করি, কাজ তো করতেই হয়, এরকম রেগুলারই কাজ করতে হয়, বাবার বাড়িতেও কাজ করি। পরীক্ষা দিলাম, তারপর প্রাইমারিতে পরীক্ষা দিয়ে এসএসসি পাশের পরে পরীক্ষা দেন নাকি এসএসসি পাশের পরে? হ্যাঁ, পরে তখন তো 2005 এসএসসি পরীক্ষাতেই ওই প্রাইমারি স্কুল টিচার, হ্যাঁ, করা যেত আর কি। পরীক্ষা দিয়ে আমি 2004 টিকি। টেকার পর মানে আমার কোনো লবিং ছিল না, কার সাথে কি বলবো বলতে পারি না। পরীক্ষা দিলাম, ভাইবাতে আমাকে করে দিল, ক্যান্সেল করে দিল। আবার 2005 আমার আবার পরীক্ষা, আবার সুযোগ পেলাম, তখন আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে তারপর আমি টিকে আসছে, আমার রেজাল্ট হয়েছে যে আমি আবারও টিকেছি। আচ্ছা, টিকার পর তখন আমার চিন্তা হলো যে আমি এই বছর আমি থেমে থাকবো না। কারণ হচ্ছে যে আমি যদি থেমে থাকি তাহলে আমার চাকরিটা এই বছর হবে না। আমি আবার যখন এই পরীক্ষাটা দিব তখন আমার হাজবেন্ড দিতে দিবে না। আমি এই অ্যাপ্লিকেশনটা রেখে দিছিলাম এখানে, আবার এই অ্যাপ্লিকেশনটা রেখে দিছি দিয়ে আমি আবার চট্টগ্রামে গেছি আমার চাচার বাসায়। হাজবেন্ড কি করলেন, উনি বললেন যে তোমাকে পরীক্ষা দিতে হবে না, চাকরি করতে হবে না, তোমাকে 5,000 টাকা প্রতি মাসে দিব, তোমার আমার চাকরি করতে হবে কেন? আমি বলছি এগুলি কোনো কিছু বলার দরকার নাই, তোমার অনেক হয়েছে, আমার নিজের মতো আমাকে দাঁড়াইতে হবে। এটা যদি আমি না করি তাহলে আমার জীবন কখনোই আমি টিকে থাকতে পারবো না, আমার জীবন ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আগে তো বুঝি নাই, এখন একটু হলেও বুঝি। তো আমি অ্যাপ্লিকেশনটা রেখে চলে গেছি ওয়ার্ডরোবের উপর। আমার মামাকে বলছি যে মামা তুমি করো তো, অ্যাপ্লিকেশনটা রেখে আসছি, তুমি নিয়ে যায় জমা দিয়ে দিও পোস্ট অফিসে। তখন আমার হাজবেন্ড তখন 7 টাকা মিনিট কথা হইতো, বুঝছেন। মামাকে ঋণ দিছে, ওনার মোবাইলে 7 টাকা ছিল, আমি বললি আমি 1.5 টাকা খরচ করছি। 1.5 টাকা খরচ করার পরে উনি আমার বাসায়, আমার চাচার বাসায়, উনি আমাকে রাগ করলো। রাগ করার পরে উনি আমাকে একটা থাপ্পড়ি দিলেন। আমার হাজবেন্ড আমাকে থাপ্পড়ি দিলেন। আমার মোবাইল কেন ধরছো তুমি? তোমাকে কে ঋণ দিতে বলছে? তুমি কেন ঋণ দিলা? তোমাকে কে চাকরি দিবে? চাকরি কি এটা হাতের মোয়া? এরকম কথা শুরু করলো। পরে কিছু গ্লাস ছিল কাচের, সেই গ্লাসগুলো ভেঙে ফেললো। পরে আমার চাচি তো অবাক হয়ে গেল। চাচিকে আমি আম্মা বলে ডাকি। পরে আম্মা আসলো, আসার পরে বললো যে এটা কাজটা তো ভালো হয়নি, জামাই মানুষ কি বলবো। পরে দিছে, জমা দিয়েছে মামা। দেওয়ার পর তো পরীক্ষা দিলাম, পাশ করলাম। উনি তখন চাকরিতে ছিলেন। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো, ওই যে পরীক্ষা দিলাম ভাইবাতে। তারপর তখন তো ভাইবাতে যখন আমি যাই, আমি তো রেগুলার আসলে এসেছি পাস, আমাকে কি প্রশ্ন করবো, ভাইবা বোর্ডে কে আছে কে থাকবে, এই নিয়ে আমার মাথায় টেনশন জন্মগ্রহণ করলো। তো আমার আব্বা ছিলেন প্রাইমারি প্রধান শিক্ষক, বললেন যে তাহলে এক কাজ করো মা, তুমি তো তোমাকে আমার ইচ্ছে ছিল অনেক কিছু করা, তোমাকে ডাক্তার বানানোর, কিন্তু আমার ভাগ্যে তো হবে না, আমি সেটা নিজের পায়ে নিজেই কোরাল দিয়েছি। তাহলে এক কাজ করো আম্মু, তোমাকে তো তুমি রেজাল্ট ভালোই হয়েছে, তো ডিপি অফিসে যাই স্যারকে বলি। আব্বা আমাকে নিয়ে গেল, বললেন যে স্যার দেখেনি যে আমার মেয়েটা, আমি তো ভুল করে মেয়েটাকে ছোট সময় বিয়ে দিয়ে দিছি, মেয়েটা তো পরীক্ষা দিছে, পাশ করছে, স্যার আমার তো মেয়ে এমনি তো আমার দিকে তাকায়, আমার মেয়েটাকে চাকরি দিতে হবে, আমার একটা কোঠা আছে, সে কোঠাতে দিতে হবে। স্যার বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর আসার পর যে প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে, ভাইবা পরীক্ষাতে আমি প্রতিদিন সেই ঘাটাল থেকে ছেলে মেয়ে রেখে, পিছিয়ে একটা মেয়ে ছিল আমার, কাজের মেয়ে ছিল, ওর কাছে রেখে আমি প্রতিদিন আব্বার কাছে রেখে আমি টাঙ্গাইলে চলে আসি। ভাইবা বোর্ডে কাকে কি প্রশ্ন করে আমি দরজায় দাঁড়াই থাকি, বলি একজন লোক বের হলে বলি জাপা এরকম খাতা রেখে বলি জাপা কি প্রশ্ন করলো, কি বললো, কি প্রশ্ন করলো, 2-1টা বলেন। এইভাবে আমি 15 দিন আসছি। এসে ওইগুলো নিয়ে যায়, রাতে আমি যাই ওইগুলো আমি স্টাডি করতাম। করার পর আমার ভাইবা যেদিন পরীক্ষা হলো, সে পরীক্ষা দিলাম, ইনশাল্লাহ আমি ভালো, আমার যে কয়েকটা প্রশ্ন করেছেন আমি সবটি প্রশ্নের উত্তর দিলাম। দেওয়ার পর রেজাল্ট হলো, আমি পাশ করলাম। তবে এলাকাতে মানুষ অনেকেই অনেক ধরনের কথা বলতো,
যে আমি কেন টাঙ্গাইলে যাই, কি ব্যাপার আমাকে নিয়ে, মানে একটা মানুষের যে একটা মন্তব্য সৃষ্টি হলো। তো সবাই জানতো না যে আমি আসলে কি কাজে যাচ্ছি। আমার চাচারাও মানে একটা মানে আলোচনা করতো, কেন ও যায়, স্বামী থাকে না কাছে, কি ব্যাপার, কি ঘটনা। পরে যখন শুনলো যে ঘাটাইলে যখন রেজাল্ট হলো, মানে হওয়ার পর সবাই মানে অবাক, আমার নাম আসছে, অনেকের নাম আসবে, অনেকেই মানে এমপি, মন্ত্রী, সচিব, এদের চাকরি হবে, অমুকের চাকরি হবে, তমুকের চাকরি হবে। একটা মেয়ের চাকরি হবে ঘাটাইল থানার, সে মেয়েটার নাম নিয়ে মানে অনেক কিছু আলোচনা আগেই হয়েছে, কিন্তু আমার নাম কেউ জানতো না। হওয়ার পর দেখি যে সকালবেলা রেজাল্ট হয়েছে, দেখি যে লোকজন আমার বাসায় এসে মানে হাজির। আমি যে কি ব্যাপার, বলতেছে যে আপনার তো প্রাইমারিতে চাকরি হয়েছে। আমি যে তাই নাকি? আমি তো আশ্চর্য হয়ে গেছি, কয়ে আপনি জানেন না? আমি বলছি না, আমি জানি না। তো এটা মানে সরকারি স্কুলে, হ্যাঁ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয়। তারপর কত সালে আপনার চাকরিটা হয়? 2006 হয়। 2006, হ্যাঁ। তারপর এভাবে চাকরি হয়, চাকরিতে শুরু করার পর তো এই সংসার জীবন এভাবে চলে আসছি। তারপর মেয়েটা আস্তে আস্তে ওর আব্বু তো কাছেই থাকে না। আপনার জামাই এটা নিয়ে কোনো সমস্যা করলো না, চাকরি হওয়ার পরে যেন চাকরি করতে পারবা না এরকম কোনো কিছু? না, তখন তো শুনে অনেক খুশি। প্রাথমিক বিদ্যালয়ে, হ্যাঁ, তখন সে সাপোর্ট করলো। আপনি কি পরে পড়াশোনা করেছেন এসএসসির পরে? জি, এসএসসির পর আমি ইন্টারমিডিয়েট পাস করি ঘাটাল জিপিজি বিশ্ববিদ্যালয় থেকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস কমপ্লিট করেছি। আচ্ছা, মানে এরপর আপনি এখনো শিক্ষক আছেন? জি, এখনো শিক্ষক আছি। কোথায় শিক্ষকতা করছেন? আমি গারট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো আপনি গল্পটা কেন বললেন রেডিওতে? থাকে না যে এই কারণে বলতে এসেছি বা এরকম কোনো কিছু? গল্পটা বলতে আসছি যে আমি যে এত কষ্টের মাঝে যে আমি এই পর্যন্ত আসছি, আমি এই যে শিক্ষকতা করতেছি, তার মাঝে আমি এই সংসার জীবনে ছেলে মেয়ে কে নিয়ে আমি এককভাবে সংসার চালিয়ে আসছি। মেয়ে আমার বিবিএ পড়তেছে বগুড়া একটা কলেজে, আর আমার ছেলে এখন বর্তমানে তেজগাঁ কলেজ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। না, সেটা ঠিক আছে, আপনার ছেলের মেয়ের সাকসেস আছে, কিন্তু আপনি আপনার গল্পটা কেন বললেন? আমার গল্প বললাম এজন্য যে আমি তো আমার বিয়ের জীবন থেকে নিয়ে মানে বাল্য বিবাহ, যেটা বলে বাল্য বিবাহ হয়, সেখানে আমি সংসার জীবনে যে অনেক ঘাত প্রতিঘাত আমি ওভারকাম করে আবার মাঝে এসে আমি পড়াশোনা চালিয়ে এই একটা গভর্নমেন্ট সার্ভিস নেওয়া। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি পারেন তাহলে আরো সব মেয়েদেরকেও পারা উচিত, বিষয়টা আসলে তাই। এবং সেখানে আমিও একটু যোগ করি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হলো যে যেই বেদানার গল্প আমরা আজকে এখানে তুলে ধরলাম খুব স্বল্প সময়ের মধ্যে, স্টোরিটা খুব ছোট, হয়তো ইলাবোরেটলি আরো বড় করা যেতে পারতো। যে মানুষগুলোকে নিয়ে উনি বলেছেন সেগুলোর পরিচয়, আইডেন্টিটি আমরা এখানে তুলে ধরিনি, সেগুলো কম বেশি আমাদের প্রত্যেকের জীবনেই আছে। আমাদের সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে এই ধরনের অবস্টাকল, এই ধরনের বাধা কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের জীবনে ফেস করি, প্রত্যেকেই করি কম বেশি। কিন্তু বাধা নিয়ে বিশেষ করে আমাদের নারীদের সামাজিকতার জায়গাটাতে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখি যে অনেকে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে বিয়ে করার পরে আর কিছুই করে না, যে ঠিক আছে পড়ছো ভালো কথা, ওই বিয়েটাই এখন জীবন, বিয়েটার পরে সংসার করে যাও। কিন্তু স্বকীয়তার জায়গাটাতে তো একটা মানুষকে বিলং করতে হবে। আপনি ধর্মীয়ভাবে যদি চিন্তা করেন বা বৈজ্ঞানিক, মানবিক বা যে অঙ্গনেই আপনি চিন্তা করেন না কেন, যে একটা মানুষের সারা জীবন ধরেই শুধুমাত্র দেবার না, নিজেরও কিছু পাওয়ার থাকে, এবং সেই জায়গাটি থেকে স্বাধীনভাবে ডিসিশন নেয়ার যে ক্ষমতাটা, সেটা একটা মানুষ তখনই অর্জন করতে পারে যখন তার স্বাধীন ইনকামের ব্যবস্থাটা হবে। আজকে আমি যে উদাহরণটা আপনাদের সামনে এখানে এনেছি, উনি একেবারেই প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ। ক্লাস 9-এ পড়ার সময় ওনার বাল্যবিবাহ হয়ে গেল, তারপরে উনি প্রাইমারি স্কুলের টিচার হলেন, আজকে উনি অনার্স পাশ করলেন, তারপরে উনি এখন একটা সমহিমায় প্রতিষ্ঠিত। তো আমি এই কথাটা এই কারণেই বলেছি যে গ্রামের অনেক মেয়েরাই আছেন যারা এইভাবে অনেক সময় বাধ্য হয়ে এরকম একটা সংসারে এরকম বিরূপ পরিস্থিতির মুখে পড়েন, তারপরেও জীবনে সফলতা আনা সম্ভব, তারপরেও ঘুরে দাঁড়ানো সম্ভব, শুধুমাত্র মনোবলটা যেন অটুট থাকে, শুধুমাত্র নিজেকে গিভ আপ যেন আপনি না করেন, যে না আমাকে জীবনে একটাই পৌঁছাতে হলে আমাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ দ্য থিং। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বেদানা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি টাঙ্গাইল থেকে এসছেন, টাঙ্গাইল থেকে এসে আপনি এই গল্পগুলো আজকে কষ্ট করে হলেও লাখ লাখ মানুষকে শোনার ব্যবস্থা করলেন। আমরা আমি কথা না বাড়িয়ে যিনি গেস্ট আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করি। প্রথমে একটু নামটা একটু বলেন আপনার। আমার নাম বেদানা খাতুন। বেদানা বা বেদানা নামে কিন্তু একটা ডালিমকে বোধহয় বেদানা বলা হয় আমাদের ইয়েতে, রাইট? তো আপনি এসছেন কোথা থেকে? আমি টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা থেকে আসছেন। আর বয়স কত হতে পারে আনুমানিক? 40-এর কাছাকাছি। শুরু করুন। আপনি তো নিশ্চয়ই অনুষ্ঠানটা শোনেন, আপনি না শুনলে তো আর আসলে আমাদের এখানে আসার কথা না। কতদিন যাবত শোনেন, কত বছর যাবত শুনছেন? আমি ভাইয়া
প্রায় 6 মাস যাবত। 6 মাস যাবত শুনছেন, রেডিওতে শুনেছেন? রেডিওতে শুনেছি, আপনার ইউটিউবেও ফেসবুক, দেখেছেন? হ্যাঁ। ঠিক আছে, তো শুরু করেন আপনি, আপনার জানা আছে নিশ্চয়ই, প্রথমে একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলতে চান। আমরা 5 বোন 1 ভাই। আপনার বাবা কি করেন? আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন? জি, প্রধান শিক্ষক ছিলেন। প্রধান শিক্ষক ছিলেন, আচ্ছা। পঞ্চগড়ে ছিলেন। পঞ্চগড়ে ছিলেন? আপনাদের আদি বাড়ি কি পঞ্চগড়ে? জি না। তাহলে আমার আব্বা 1971 সালে যুদ্ধ করেন। যুদ্ধ করার সময় মানে তাকে 3 বার গুলি করার দেয়, মানে আলটিমেটাম দেয় বা আলটিমেটাম দেয়। হ্যাঁ। তাকে ওই গুলি করে মেরে ফেলবে, মুক্তিবাহিনীতে ছিলেন বিধায়। তারপর আমার দাদি আমার আব্বাকে বলে যে তুমি যদি আমার বুকের দুধ খেয়ে থাকো তাহলে তুমি এই দেশ থেকে চলে যাও। তারপর আমার বাবা পালিয়ে, মানে বোরকা পরে, ওই সময় বোরকা পরে আমার বাবা চলে যায় বাড়ির পিছন দিক থেকে। আমার দাদির আম্মার বোরকা পরে চলে যায়। চলে যাওয়ার পর পঞ্চগড়ে জানুনি, যাওয়ার পর জমিরুদ্দিন ব্যারিস্টারের বাড়িতে আমাদের কোনো এক আত্মীয় ছিল নাকি আমার আব্বার ফ্রেন্ড ছিল, ওনাদের ওখানে আব্বা যায়। যাওয়ার পর উনি লজিং থাকেন, দীর্ঘদিন লজিং থাকার পর তারপর জমিরুদ্দিন ব্যারিস্টার বলেন, উনি আব্বাকে অনেক ভালোবাসতেন, স্টুডেন্ট ভালো ছিলেন তো। পরে বলতেছে যে আমার আব্বার ডাকনাম ছিল বকুল, বললো যে বকুল তুই লজিং থাকতেছিস, তাহলে এইভাবে তোর জীবন কিভাবে চলবে, তুই তো বিয়ে করছিস, তাহলে কি করা যায়। পরে আমার আব্বা বললেন যে স্যার তাহলে এক কাজ করেন, একটা স্কুল করে দেন, আপনার বাড়িতে আর এতদিন কিভাবে থাকবো। পরে জমিরুদ্দিন ব্যারিস্টার সাহেব উনি একটা স্কুল করে দেন। স্কুলে আবার শিক্ষকতা পেশায় চাকরি করেন। চাকরি করার পর আমার আম্মাকে তারপর ওখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর আমরা মানে একই আমরা 5টা বোন হই। তো আমার ভাই না থাকার কারণে আমার আব্বাকে 30 বছর আব্বার ওখানে ছিলেন, পঞ্চগড়ে ছিলেন। ভাই না হওয়ার পর আমার নানাও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সে দুঃখ প্রকাশ করলো যে 5টা মেয়ে আমি আমার মেয়েকে সহ কিভাবে দেশে রাখবো। আমার আব্বাকে ট্রান্সফার করে নিয়ে তারপর টাঙ্গাইলে চলে আসেন। তারপর আমার আব্বা এই দেশে চলে আসেন, আমার আম্মাকে আমরা চলে আসি। আসার পর থেকেই মানে আমরা তো 5 বোন, সবার চোখে দেখাও যায় যে 5টা মেয়ে, মাস্টারের 5টা মেয়ে, এগুলা কিভাবে কি করবে। তো বড় বোনকে যখন 5-এ পড়ে তখন বিয়ে দিয়ে দেয়। মানে সমাজ থেকে, বাড়ির থেকে, ফ্যামিলির থেকে বলে যে দায় সারা মানে কাজ করেন। তখন 5ম শ্রেণীতে পড়ে আমার ছোট বোনটাকে মানে এইভাবে বিয়ে দেন। তারপর আমার যে বড়, আমরা 2 বোন একত্র পড়ি, তো ও বোনটাকে 5ম শ্রেণীতে আমরা পাশ করলাম। ওই আমার ইমিডিয়েটলি বড় ভাই বোনটাকে বিয়ে দিয়ে দিলেন। তারপর সিরিয়ালে আমি থাকি। আমি থাকার পর আমার যখন আমি 9ম শ্রেণীতে পড়ি তখন আমাকে বিয়ে দেন। বিয়ে দেওয়ার পর আসলে বিয়ের জীবনটা যে আসলে জানতাম না যে বিয়ে হয়, এটাই বুঝতাম। আসলে তখন এতটা নির্বোধ ছিলাম, জীবনটা আসলে জীবন সম্পর্কে কিছু বুঝিনি। মানে বাবার সংসার খাইতাম, যদিও আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন, অনেক আদর করতেন, বিশেষ করে আমাকে আমার আব্বা অনেক আদর করতেন। আমি ছাত্রী ভালো ছিলাম। আমি ওই 2 বোনকে বিয়ে দেওয়ার পর আমি সিরিয়ালে থাকি। তখন আমি 9ম শ্রেণীতে পড়ি। এবং বাবা আপনাকে খুব ভালোবাসতেন। আমি আরবিতেও ভালো পড়ালেখা করছি, আরবিতেও। আমি আমার নানা বলছিলেন যে আমাকে কোরআন তেলাওয়াত শিখাবে, 30 সিবার হাফেজ বানাবে। তো আমার আব্বা বললেন যে না, ওনাকে আমি ভালো স্টুডেন্ট, আমি ওনাকে মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। তারপর 9ম শ্রেণীতে যখন যাই তখন আমার ফ্যামিলির থেকে একটা ভালো ছেলে পায়, ওনার একটা চাকরি হয় নৌ পরিবহনে। তারপর ওনাকে দিয়ে বিয়ে দিয়ে দেয় আমার চাচা। বিয়ে হয়ে গেল এক রাতারাতি? এটা একটা মজার গল্প আছে। মানে আমার যে স্বামী হন উনি, ওনার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো আমার চাচা এবং আমার আব্বার সাথে ওনাদের সাথে একটা ঘনিষ্ঠতা ছিল। আমার স্টুডেন্ট ছিল আমার চাচার। পরে উনি বললেন যে তাহলে মেয়ে আছে, ছেলেটার চাকরি হয়ে গেল নৌ পরিবহনের, তাহলে আমরা একটা বিয়ে দিয়ে দিই। তারপর আমরা সিরিয়ালে 3 জন বোন, আমার চাচাতো বোন, আমার নিচে আরো 2 বোন আছি, আমরা ছোট। তারপরে কথা আলোচনা করে বিকেলবেলায় আমাকে যে শাড়ি কিনে দিবে বা মেহেদি দিবে, যে বিয়ের যে একটা মানে আনুষ্ঠানিকতা আছে, সে আনুষ্ঠানিকতা ছাড়াই আমাকে মানে বিকেল 4টায় মানে কাজী আনার পর বলতেছে যে কি ব্যাপার, মেয়ে নিয়ে আসেন, আমাকে মেয়ে দেখবো। আমি মেয়ে ছাড়া আমি বিয়ে পড়াবো না, আপনারা বিয়ে ঠিক করছেন, ঠিক আছে আমাকে মেয়ে নিয়ে আসেন। মেয়ে আমাকে নিচে নেওয়ার পর বলতেছে যে না, এই মেয়েতে বিয়ে দেওয়া যাবে না, আমি বিয়ে পড়াবো, আমি চলে যাই, আমার তো জেল খাটতে হবে। বয়স হয়নি তার। আমি এত মানে ছোট ছিলাম, দেখতে তো তখন একেবারে হালকা পাতলা ছিলাম।
তারপর বলতেছে কাজে চলে যাবে, পরে বলতেছে না আপনি যাবেন না, আমার ফ্যামিলির লোকজন বলতেছে, আমার চাচা বলতেছে যাবেন না, মেয়ের কোনো সমস্যা নেই। কয় না মেয়ে দেখে আমার অনেক কষ্ট লাগছে, মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এরকম মানে কথা বলতেছে। আমি কিছু বলি না। সামাজিকতা তখন তো আমরা অনেক বোকা ছিলাম, মানে আমাদের তখন একটা ইয়ের মধ্যে থাকতে হয়েছে, গণ্ডির ভিতরে থাকতে হয়েছে। 94-93 সালে তখন তো মেয়েরা অনেক বাবা মা ভাই বোন মানে আত্মীয় স্বজন দেখে অনেকটাই তাদের সামাজিকতা রক্ষা করতে চলতে হয়েছে। তারপর এভাবে মানে উনি চলে যাবে কাজী, ফ্যামিলির থেকে পরে লোকজন আসলেন, গ্রামের 2-4 জন মাতাব্বর আসলেন, বললেন যে না সমস্যা নেই, আপনি বিয়ে পড়ান, মেয়ে তো আমাদের, আমরা বুঝবো। পরে আমাকে ডেকে নিল, ডেকে নিয়ে বললেন যে তুমি কিছু বলবা, তোমাকে বিয়ে দিচ্ছে। আমি যে সমস্যা নেই, বাবা মা দিয়ে দিলে। বিয়ে বুঝতেন তখন ওই সময়টাতে? আমি কিছুই বুঝতাম না আসলে, যে বিয়ে হলে যে স্বামীর সংসারে যেতে হয়, যে মানে স্বামীর সঙ্গে সারা জীবন থাকতে হয়, এগুলি আমি বুঝতাম না, কিছুই বুঝতাম না। আমি শুধু স্কুলে যেতাম, সংসারে থাকতাম, কাজ করতাম বাবা মার সঙ্গে, মার সঙ্গে, এটুকুই আমার এই ধারণা ছিল। তারপর বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর ঘটনা হচ্ছে যে আমাকে বিকাল 4টে আমার বিয়ে পড়ায়। আর শুধু এক আমার ভাবি আছেন, উনি ভাবি এসে বলতেছে যে তোর তো বিয়ে হচ্ছে, আয় তোরকে মেহেদি পড়াই, তো শাড়ি পরাই, শাড়ি আনি নাই, মানে গ্রামের মহিলা আছে না, এই কথা শুনে যে আমার নাম বেদেনা, যে বেদেনা বিয়ে হচ্ছে, বর আসছে, এরকম কথাবার্তা বলতেছে, লোকজন আসতেছে, আমাদের বিশাল বড় একটা বাড়ি। তারপরে এসে দেখি তোমার এক ফুবা এসে বলতেছে যে এখানে রুমে আসো, তোমার সাথে কথা আছে। কি কথা বলেন? আমার এক ভাবি আছে, জোর করে নিয়ে যায়, গোসল করে না, একটু গোসল করাইতে হবে, ছোট মানুষ গোসল করাইতে হবে। পরে গোসল করাইলো, মানে আমার একটা পুরনো শাড়ি ছিল, পরে শাড়িটা নিয়ে দিল, পরে শাড়িটা পরলাম, একেবারে পাতলা, এই যে হাতের মুঠোই শাড়িটা, হাতের মুঠোই যে শাড়ি আসে, ওই শাড়িটা মুসলিম শাড়িটা ছিল, ওইটা নিয়ে গেলেন, পরে পরাই দিলেন, দেওয়ার পরে ঘরে নিয়ে গেল। পরে আমার ফুপা গেলেন, এক কাজে গেলেন, যা উনি ওই যে যেগুলো বলা আর কি বিয়ের যে দোয়া দরুদ পাঠ করে বলতেছে কবুল বলো। আমার বলতে আর দেরি হয় নাই, আমি মানে বলছি, আমি সাথে সাথে বলে দিছি যে বিয়ে দিচ্ছে, বিয়ে হবে, বাস বললাম। বলার পর তো জীবনের মানে শুরু হলো জীবনের কষ্ট। কি বিয়ে দিল, এক মানে তাৎক্ষণিক বিয়ে, তাৎক্ষণিক বিয়ে আমার হাজবেন্ড। তারপর তো বিয়ে দেওয়ার পর ওনার সাথে আর আমার ওই দিন আর কথা না, ওনাকে নিয়ে চট্টগ্রাম চলে গেলেন আমার চাচা। আমার চাচা চলে গেলেন, ওনার মেডিকেল আছে, নৌ পরিবহনের মেডিকেল, তো মেডিকেলে নিয়ে গেলেন। উনি আমার সাথে কিছু কথা বলে গেলেন না, জাস্ট এমনি বললো যে আমাকে তো যেতেই হচ্ছে আজকে, আচ্ছা ঠিক আছে, এই কথাই বলে উনি চলে গেল। চলে যাওয়ার পর 7 দিন পরে উনি আসলেন, আসার পর বলতেছে যে আমাদের ফ্যামিলিতে কেউ জানে না, এইগুলি আসলে একটা আনুষ্ঠানিকতা আছে, আমার বাবার সাথে মানে ফ্যামিলি আত্মীয় স্বজন ওনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সবাই কথা টথা বলতেছে আর কি। বলার পর বলে যে আমরা একটা অনুষ্ঠান করবো। অনুষ্ঠান আর ওনারা করলেন না, 1 সপ্তাহ চলে গেল, অনুষ্ঠান করলেন না। পরে উনি আসলেন, আবার অনেক বুদ্ধিসম্পন্ন ছেলে মানুষ, তো বুঝতেই পারেন, ডিগ্রিতে পড়াশোনা করে, তারপর তাদের তো কমার্শিয়াল অনেক ব্রেন তাদের আছেই, থাকবেই স্বাভাবিক। 1 সপ্তাহ পর ওনার সাথে দেখা করার পর উনি চলে গেলেন, আবার সময় নিলেন, নেওয়ার পরে ওনারা একদিন আসলেন আমাদের বাড়িতে। ছেলে কি করতেন তখন? ওনার চাকরি হলো নিউ পরিবহনে। তার আগ পর্যন্ত উনি বেকারি ছিলেন। বেকার এরকম একটা ছেলের সঙ্গে আপনার বাবা বিয়ে দিয়ে দিলেন। আপনার বাবা স্কুল শিক্ষক ছিলেন, এবং এমন তো না যে আপনার কোনো স্ক্যান্ডাল ছিল বা কোনো ঝামেলা ছিল, এরকম তো কিছু না, তারপর বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, তখন বিয়ে দিয়ে দিল, ওনার নিউ কামার চাকরি হলো আর কি। বিয়ের পরে সেটা হয়েছে না, যেদিন বিয়ে হলো ওদিন ওনার চাকরিটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন। এটা কি মানে চাকরি কি আপনারাই কোনোভাবে দিয়েছিলেন, এরকম কোনো কিছু কি এখানে কোনো চেষ্টা ছিল ছেলেকে বিয়ে দিব, চাকরি দিয়ে দিব? জি, তারপর এভাবে বিয়ে হলো। তারপর শ্বশুর বাড়ির থেকে মানে লোকজন কয়েকজন আসলেন, আসে আমাকে উঠে নিবে, আমাকে পড়াশোনার যে একটা দায়িত্ব শ্বশুর বাড়ির থেকে নিবে। আমার আব্বার তো অবস্থা বুঝতেই পারছেন, আমার 5টা বোন, 1 ভাই, তো সংসার আমাদের অনেক বড় একটা সংসার বাবার বাড়িতে। তারপর শ্বশুর বাড়িতে আমার শ্বশুর এসে বললো যে আমি অনুষ্ঠান করতে পারবো না। বেশ কিছুদিন, 3 মাস পরে উনি এসে আমাকে নিয়ে গেলেন। 3 মাস পরে আসলো। এর মাঝে আমার শ্বশুর আসতেন, আমাকে আদর করতেন আমার শ্বশুর, বৌমা বলে ডাকতেন। তারপর আমি শ্বশুর বাড়িতে যাই। শ্বশুর বাড়িতে আমার দেবর ভাসুর এরা ফ্যামিলিতে আছেন। আমাকে পড়ালেখার দায়িত্ব শ্বশুর নিয়েছেন। নেওয়ার পর ওখানে যাওয়ার পর দেখা গেল যে আমাকে 3 বেলা রান্না করতে হয়, কাজ করতে হয়। মানে গ্রামের বাড়ি বুঝতেই পারেন যে কি পরিমাণ মশলা বা বাড়তি হয়েছে আমার অনেকগুলি। ঘর ঝাড়ু থেকে রান্না বান্না, মোছা, তারপর ওই কাজ যত আছে, মানে কাপড় ধোয়ার থেকে সমস্ত কাজ আমাকে করতে হয়েছে। সকাল মানে ভোরে উঠতে হয়েছে গ্রামের বাড়ি, মানে একটু লেট করে তো ওঠার সম্ভাবনা কখনোই ছিল না।
রাতে আজানের সময় উঠতে হয়েছে। ওঠার পর সারাদিন মানে কন্টিনিউ কাজ করতে হয়েছে। যদি আমি পড়াশোনার কথা বলতাম দেখা যাইতো যে সবাই রাগ করতেন, কিসের পড়াশোনা, বউ মানুষ পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করে কি হবে। তখন আপনি ক্লাস 9-এ পড়ছেন? তখন আমি ক্লাস 9-এ পড়ি। রাত 10টা পর্যন্ত আমার ভাসুর বিজনেস করতো, আমি বসে থাকতাম। ভাসুর আসতো, দেবর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত, মানে বিজনেস করতো। ওরা আসতো রাত 10টা 11টা, অনেক সময় 12টা 1টা বেজে যাইতো, আমি বসে থাকতাম। হ্যাঁ, ব্যাঘাত ঘটতো। আমি হাজবেন্ডকে বলতাম যে কি ব্যাপার, আমাকে তো পড়াশোনা করতে হবে, আমি তো পড়াশোনা করবো, আমার বাবা পড়াশোনা করাবে বলছে, আমার শ্বশুর বলছে পড়াশোনা করাবে, আমাকে তো এখানে পড়াশোনা হচ্ছে না। শ্বশুর বাড়িতে দেখা যাইতো যে অনেক সময় মানে তাদের ভিতরে মানে একটা মানে ঝগড়া লাগতো, এদের পারিবারিক ভাবে ঝগড়া লেগে থাকতো। ওখানে দেখা যেত আমি 8-10 দিন থাকতাম, থাকার পর আবার বাবার বাড়িতে আসতাম। আসলেও দেখা যায় এখানেও আমার বিয়ে হয়ে গেছে, এখানেও আমার একটা সমস্যা, স্বামীকে নিয়ে থাকা। ওনার তখন ট্রেনিং হওয়ার কথা ছিল, তো ট্রেনিং আর শুরু হলে না বা স্থগিত। তো 6 মাস ওনাকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে কিছুদিন আবার থাকি দেখা যায় শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গেলেও একই অবস্থা, ওখানে এসে শ্বশুর আমাকে নিয়ে যাওয়ার পর এরকম কাজ করতে হয়। মানে কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি আমার মানে একটু মনক্ষুণ্ণ হই, হাজবেন্ড বলে যে মনক্ষুণ্ণ হওয়া যাবে না, এখানে জীবন এটাই মানুষের জীবন। তো মানে আমি বলতাম যে বারবার আমার তো এটা জীবন না, আমি কেন আমাকে মানে বিয়ে দিল বাবা মা, আমার জীবনটাকে ফিরে, আগের জীবনটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আমার কথাই এটা ছিল, আমি হাজবেন্ডকে বারবার বলছি যে আমার আগের জীবনটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক, আমি পড়াশোনা করবো, আমি প্রতিষ্ঠিত হব। আমার এরকম ইচ্ছা ছিল। মানে একদিন আমার ননাস, তার নানি অসুস্থ, এদিকে আমার পরীক্ষা, এভাবে মানে কন্টিনিউ আমার চলতো। আমি রাত মানে 3টা পর্যন্ত পড়াশোনা করতাম। অনেক সময় দেখা যেত আমি যে 1টার সময় যাইতাম, যাওয়ার পর আমি কি আধা ঘন্টা ঘুম আসতাম, ঘুম আসে তখন তো নাই আমি সায়েন্সে পড়াশোনা করবো, আমার চিন্তা ছিল। পরে সায়েন্স নিলাম, নেওয়ার পর আমি তো রাত ভরে আধা ঘন্টা 1 ঘন্টা আমি ঘুম আসতাম। ঘুম মানে আমার একটা মাথার মধ্যে টেনশন ছিল সংসার, আর একদিকে পড়াশোনা আমার টেনশন ছিল যে আমাকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হইতে হবে, যে যাই কিছু বলুক। তো ওভাবে পড়াশোনা করতাম, রাত ভর পড়াশোনা করতাম, দিনভর কাজ করতাম। কাজ করার পরে মাঝখানে আবার দেখা যেত যে ননদ এক কথা বলে যে বউ দিয়ে পড়াশোনা করাবো, দাদা ভাই বলে, দাদা ভাই ননদ পড়াশোনা করে, ভাইয়া কিছু করে না, সংসার এটা কে দেখবই, এভাবে কাজ না করলে কি হবে। তার ভাইয়ের সাথে তারা মানে ঝগড়া লাগাইতো, ওখানে মানে নাগাতার মানে বিশৃঙ্খলা তাদের মধ্যে যে লেগেই থাকতো। আবার ননাসে যদি আমি কোনো সময় যদি সমস্ত কাজ যদি আমি শেষ করে বলতাম যে আজকে এখন একটু গণিতে আমি একটা অধ্যায় দেখি, বসলে বই দেখলেই এরা মানে ননাসে বলতো যে কি ব্যাপার, তোর বউকে কি ব্যারিস্টারি পড়াশোনা করাবি, তোর বউ কি ম্যাজিস্ট্রেট হবে, এরকম কথা বলতেন। মানে ভাসুরেও মানে যদি পড়াশোনার কথা বলতো কিসের পড়াশোনা, বউ মানুষ পড়াশোনা করার দরকার নেই, এত পড়াশোনা করে কি হবে, বউ মানুষ কাজ করবে। আর আমি তো কাজের মানে এতটাই মানে কর্মী ছিলাম, আমার শাশুড়ি আমাকে আদর করতেন, বলতেন যে তুমি চেষ্টা করো, আমি তো পাচ্ছি না, এই সংসার কি করব আমি জানি না, আমি কি করবো আমি জানি না। আমার শাশুড়ি এই কথা বলতো যে আমি শিক্ষিত ফ্যামিলির একটা মেয়ে আনছি, আনার পর এখানে এই সমস্যা, মানে কেউ মানে কোনো কিছু বলার ছিল না। হাজবেন্ড মানে সাপোর্ট করতো উনি মানে নিরুপায় ছিলেন, তখন বেকার অবস্থা, ওনার ট্রেনিং হওয়ার কথা ছিল, ট্রেনিং হলো না। ইতিমধ্যে আমার শাশুড়িটা মানে ওইভাবে মারা যান, স্ট্রোক করে মারা যান, মানে সংসার থেকে চলে যান, চিরবিদায় নেন। তারপর আসলো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আমার জীবনে। আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমার এই দেবর দুজনে কোর্ট ম্যারেজ করেন। আচ্ছা, কোর্ট ম্যারেজ করে বিয়ে করে, সেখানে আমার একটা জীবনের মানে দুর্ঘটনা ঘটে যায়। মানে কি আপনাকে ব্লেম দেওয়া হয়? হ্যাঁ, এখানে আমাকে ব্লেম দেয়নি, আমি জানি না ঘটনাটা। আমার বাবার বাড়ি থেকে আমার বোনটা পালিয়ে যায়। আমার বোনটা অনেক সুন্দরী, আমার দেবর ওনাকে, আপনারই আপন বোন? আমারই আপন বোন। আপনার দেবর বিয়ে করে? আচ্ছা, আমি জানতাম না। সেখানে আমার অনেক মানে কষ্ট গেছে, আমি সংসারে বাবার বাড়ি যেতে পারি নাই, শ্বশুর বাড়িতে আমি এইভাবে মানে কাজকর্ম করে যেতাম, এভাবে রাতভর পড়াশোনা করতাম যে আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। এই বোনটাকে এভাবে মানে ওনারা বিয়ে করে, জানে ওনাদের ফ্যামিলি জানে, সবাই নিয়ে যাওয়ার পর আমি আর শ্বশুর বাড়িতে থাকতে পারলাম না। থাকার মতো পরিবেশ ছিল না ওখানে আমার। একদিকে বোন আমার বাবার বাড়িতে দোষারোপ করলেন, মানে প্রেম করে মানে বিয়ে করলে তখন বাবার বাড়ি কাউকে ভালো লাগে না, শ্বশুর বাড়ি সবাইকে ভালো লাগে, এটাই কিন্তু স্বাভাবিক। আর আমার বোন আমার হাজবেন্ডের ছোট ভাইকে বিয়ে করলেন, আমার ফ্যামিলির থেকে অনেক ধরনের এটা সামাজিকতার অনেকটাই
হয়ে গেছে, তখন আর আমি শ্বশুর বাড়িতে থাকতে পারলাম না। তখন চলে আসি বাবার বাড়িতে। বাবার বাড়িতেও থাকা সম্ভব হয়নি। আচ্ছা, দুই জায়গাতেই মানে একটা মানে এতটা মানে জীবনের মানে শুধু এই বোনকে কেন্দ্র করে শ্বশুর বাড়িও হারাতে হচ্ছে, নিজের বাপের বাড়িও হারাতে হচ্ছে। এখানে কিছু জিনিস মনে রাখবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের বাঙালি সমাজে মেয়েদের কিন্তু এই কমপ্লেক্সিটি গুলো অনেক বেশি ফেস করতে হয়, অনেক বেশি ফেস করতে হয়। উনি বলতে গিয়ে যে ওনার গলা কাঁপছে, বা আপনারা রেডিওতে শুনছেন, আপনারা হয়তো অনেকেই রিলেট করতে পারবেন আমাদের আজকের এই বেদানার জীবন গল্পকে, অনেক ভদ্রমহিলাই হয়তো রিলেট করতে পারবেন। কিন্তু তারপরও বেদানার এই সহজ সরল জীবন গল্পটা কেন জীবনের গল্প অনুষ্ঠানে কিভাবে উপস্থাপিত হচ্ছে সেটা জানতে হলে আপনাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বোধ জানতেন যে আমার শ্বশুর বাড়ির অনেক সমস্যা জানতেন, জানার পরও সে এই কাজটা করেছে। আমার দেবরের সাথে এইভাবে বিয়ে করেন। তখন আর আমি নিঃস্ব, শ্বশুর বাড়ি থাকতে পারি না, বাবার বাড়ি থাকতে পারি না, যাবোটা কোথায়? আমার বাবা বললেন যে মেয়ে মানুষ এসবই সংসারেই থাকতে হবে। তখন আর কোনো মানে শ্বশুর বাড়িতে থাকতে গেলেও নানান কথা, যেখানে বোন সংসারে গেছে, আর একদিকে দেখা গেল যে আমি ওখানে তারপর এসএসসি পরীক্ষা দিলাম, এতটা কষ্টের পরও আমি পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন, তখন 95 সালে আমি ফার্স্ট ডিভিশন পাই। আমার দুইটাতে লেটার আসে। বাহ বাহ, ভেরি গুড। তারপর 95 সালে এসএসসি 95 আমার। তখন একটা বিয়ে হয়, সেই মেয়েটা আমার দুঃখজনক ব্যাপার হলো মেয়েটাকে দেখার ওইরকম কেউ ছিল না। আপনার জামাইও কি আপনাকে সাপোর্ট করতো না ওই সময়টাতে? এর মাঝে উনি মানে একটু আমার থাকতো, মানে গ্যাপ থাকতো ওনার। এর কারণে মানে আমার বোনকে যে নিয়ে দেওয়ার পর উনি সব ঘটনাই জানতেন ওনাকে, মানে ওনার ভাইকে এবং আমার বোনকে মানে প্রতিষ্ঠিত করার জন্য ওনাদের একটা কেমন একটা সাইড ছিল, একটা বাস্তবতা আসলে কঠিন বিষয়। ওনাদের ফ্যামিলিতে মানে আমাদেরকে নিতে পারলে, আমার বোনটাকে নিতে পারলে ওনারা আর একটু এস্টাবলিশ হতে পারতো, এরকম চিন্তা ভাবনা ওনাদের ছিল আর কি। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। এর মাঝে তো আমার মেয়েটা হয়ে যায়, উনি ট্রেনিং এ চলে যান, 6 মাস ট্রেনিং করেন। ট্রেনিং চলাকালীন সময় আমি কিছুদিন মামার বাড়িতে থাকি। মামার বাড়ি থেকে ট্রেনিং শুরু হয়। ট্রেনিং শুরু হয়, উনি বাবার বাড়ি থেকে কোনো সাপোর্ট পাননি। আমার বাবাই ওনাকে সাপোর্ট দিয়েছেন, আমার এক চাচা অর্থনৈতিকভাবে আমার চাচা সাপোর্ট দেন। তারপর আমি আমার এই যে বোন গেল ওখানে, আমি বাবার বাড়ি যেতে পারছি না, আমার একটা ছোট বেবি, উনি বুকের দুধ পাচ্ছে না, ওনাকে আমার বাইরে থেকে খাওয়াইতে হয়। কিছু কিছু আত্মীয় স্বজন ছিল আমাকে সহযোগিতা করে। খুবই মোমেন্টাল আসলে এই বিষয়গুলো লাইফের জন্য, খুব বেশি মোমেন্টাল। তারপর আমি চট্টগ্রাম চলে যাই চাচার বাসায়। মূলত আমার চাচার কোনো মেয়ে নাই, সে ভালো অবস্থান বর্তমানে আছে, তখনও ছিলেন, অফিসার ছিলেন উনি। পরে বললো তুমি চলে আসো। পরে আমি ওখানে যাই, ওখানে 2 বছর ছিলাম। হাজবেন্ডের সাথে তেমন একটা যোগাযোগ ছিল না। ইতিমধ্যে আবার আমার বোনটা আমার দেবরের কাছে থাকার সময় আমি তো চলেই গেলাম চট্টগ্রাম। ওনার একটা বেবি হয়, ছেলে হয়, ওনারা বাড়িতে থাকেন। হাজবেন্ড ওইখান থেকে ট্রেনিং শেষ করে ওখান থেকে আবার বাইরে চলে যায়। মূলত উনি শিপে চাকরিতে জয়েন করে। যাওয়ার পর বাড়িতে বাবাকে টাকা দেন, সংসারে টাকা দেন। এখানে আমার চাচা ওনাকে অনেক মানে আমাকে রাখবেই না। আমার চাচা বলে তুমি ওনাকে ছেড়ে দাও, মেয়েটা দিয়ে দাও, তোমাকে আমি সুন্দর বিয়ে দিয়ে দিব, তোমার লাইফে কিচ্ছু হয়নি। কিন্তু আপনার জামাইয়ের সঙ্গে কি বিষয়গুলো নিয়ে কখনো কোনো সমস্যা হচ্ছিল না? ওর সঙ্গে কথা কাটাকাটি করা, মনোমালিন্য করা, এরকম কোনো কিছু হচ্ছিল কি? ছিল এই বিষয়টা। আমার বোনকে যে উনি ভাইকে নিয়ে দিল, এগুলা নিয়ে আমি আপনাকে প্রেসার দিত, আপনাকে প্রেসার দিত, আমাকে কিছু বলতে দিত না। আচ্ছা, কিছুই বলতে দিত না ওনারা। ওকে, না আপনার জামাইয়ের কাছ থেকে কি আপনি কোনো সাপোর্ট পেয়েছেন না পান নাই? তখন আমি মেন্টালি সাপোর্ট পান নাই? না, মেন্টালিটি আমাকে সাপোর্ট উনি দেননি। শুধু যে পড়াশোনা করতাম, তখন আমাকে যখন ফ্যামিলিতে ছিলাম, এই বোনের ঘটনা হওয়ার আগে উনি আমাকে অনেক সাপোর্ট দিতেন। অর্থনৈতিক না দিতে পারলেও একটু রাতে আমি পড়াশোনা করতাম বা দিনে কাজ করতাম, এটা নিয়ে বাড়িতে অনেক মানে উনি বাকবিতন করতেন আর কি। তারপর চট্টগ্রামে ছিলাম 2 বছর থাকার পর আমার মেয়ে বেবিটা বড় মোটামুটি একটু অবস্থানে আসে। এদিকে তো আমার শ্বশুর মানে অসুস্থ হয়ে পড়েন, শাশুড়ি মারা যান। তারপরে আমি আমার বাবার বাড়িতে আসি, আমার মা যায় আমাকে নিয়ে আসে। আসলাম দেশে, টাঙ্গাইলে আসলাম।
আসার পর দেখি যে বোনটা ওইখানে থাকে, আমার দেবরও তাকে মানসিক মানে যন্ত্রণা দেয়, যন্ত্রণা করে। হাজবেন্ডের সাথে ওইদিকে আবার আমার তখন একটু ভালো অবস্থা নিয়ে হয়ে গেছে আর কি। মেয়ে আছে যেহেতু একটা, আর আমি তো ছাড়তেছি না। জানে যে আমাকে ফ্যামিলির থেকে আমার চাচা, অনেক আত্মীয় স্বজন, আমার মামারা বলছে যে তুমি চলে আসো এখান থেকে, তোমাকে আমরা ভালো বিয়ে দিয়ে দেবো, তোমার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের যা লাগে আমরা করবো। কিন্তু আমি বলছি যে মেয়েদের বিয়ে তো একটাই, আর জীবন তো একটাই। আমার একটা মেয়ে হয়েছে, থাক আমি না হয় মানুষের বাসায় কাজ করেই খাবো, তবু আমি আমার জীবনটাকে আমি একক ভাবেই কাটাবো। উনিও আস্তে আস্তে নিজের এইটা বুঝতে পারছে। পরে যখন টাঙ্গাইলে আসি, বাবার বাড়িতে আসার পর দেখি যে আমার বোনের অবস্থাও তেমন ভালো না, দেবর কিছু করে না, উনিও মানে দুষ্ট প্রকৃতির লোকজনের সাথে তার সঙ্গ। আমার হাজবেন্ড টাকা দেয়, ওই টাকা নিয়ে সে চলে ফিরে। তার মধ্যে একটা ছেলে হয়েছে, সেই ছেলেটাও অসুস্থ হয়। আমি বাবার বাড়ি থেকে পরে আমাকে আত্মীয় স্বজন এসে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর কিছুদিন থাকার পর দেখা গেল যে এরা ভাই বোন সবাই একাত্র থাকে, সবাই একাত্র থাকে। আমার শ্বশুর পেনশনের টাকাগুলো, সমস্ত টাকাগুলো আমার ভাসুর নিয়ে খরচ করছে। সমস্ত টাকাই আমার শ্বশুরের পেনশনের টাকা আমার ভাসুর খরচ করেন। খরচ করার পর সে ওই টাকা দিয়ে ফ্যামিলির কিছু কিছু সাপোর্ট দেন, আর টাকা দিয়ে সে মানে তার মতো করে সে চলে। তারপর ওখানে থাকি আমি, শ্বশুর বাড়িতে আমি নিয়ে যাওয়ার পর ওখান থেকে থাকা শুরু করলাম। আবার থাকার পর দেখা যায় ভাই বোনরা আবার এরা মানে ঝগড়া বিবাদ সৃষ্টি করার পর ওখানে ভাসুর আর থাকতে দিবে না, কাউকে থাকতে দিবে না, সে একাই বাড়িতে থাকবে বলতে আমার ভাসুর আমার শ্বশুরের কাছে সমস্ত সম্পত্তি লিখে নিচ্ছে। তারপর ঘরে দিয়ে দিল তালা। কোথায় যাব এখন? দেবরকে বলি তাহলে কোথায় যাবো, আমাকে নিয়ে আসলা। ছোট বোনকে বললি যে জীবনের লাইফটা আমাকেও নষ্ট করে দিলি, তুইও তো নষ্ট হয়ে গেলি। এখন একটা বেবি হয়েছে, তুই কি করবি? আমার একটা মেয়ে হয়েছে, আমি এখন কি করব বল। তারপর আমি সেই গ্রাম থেকে আবার চলে যাই শহরে, যাই একটা বাসা নিয়ে থাকা শুরু করি। তখন দেখা যায় যে ওই দেবর ছোট বোনের সাথে নিয়তেই ঝগড়া করে, কি করবে বেকার। আমার হাজবেন্ড কিছু কিছু টাকা দেয়, মাসে 5,000 টাকা দিয়ে দিয়ে আমাদের বাসা ভাড়া দেই, 2,000 টাকা, আর দিয়ে 3,000 টাকা দিয়ে আমরা চলি। বাবার বাড়ি থেকে ধান নেই, চাল নেই, এটা সেটা আমার আম্মা পাঠিয়ে দেয় বা এসে নেই। থাকা শুরু করলাম, থাকতে থাকতে দেখা গেলো যে দেবরকে আবার বিদেশ পাঠিয়ে দিলাম। আচ্ছা, বিদেশ দিয়ে দিলাম। তখন আমি 1.5 লক্ষ টাকা দিয়ে বিদেশ দিলাম। আমার 9 ভরি স্বর্ণ ছিল, আমার হাজবেন্ডই দিয়েছিল সিঙ্গাপুর থেকে নিয়ে, সেই স্বর্ণগুলো বিক্রি করে দিলাম। সে দেবর আর আমাকে সে টাকাগুলি দেয়নি। আমি তো সংসার এভাবে ওই চট্টগ্রাম যে গেলাম, ওই চট্টগ্রাম থেকে আবার আসলাম, এসে সংসার শুরু করলাম। সংসার থেকে আবার শুরু হয়ে এই সন্তান ছেলে আবার আমার উনি আসলে আবার সংসার শুরু হয়। আমার আবার সংসার শুরু করি। ছেলেটা হওয়ার পর থেকে নিয়ে দেখা যায় যে সামাজিক ভাবে ওনারা মানে সংসার থেকে আবার আত্মীয় স্বজন এসে বারবার ওনারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে আমাকে মানে ওনার অর্থের দিকে একদিকে লোভ করে, আরেকদিকে আমার সন্তান নিয়ে আমি প্রতিষ্ঠিত হচ্ছি, এগুলা নিয়ে ওনারা মানে বারবার আমাকে মানে মানসিক যন্ত্রণা যেটুকু দেওয়ার দরকার, মান সম্মান থেকে নিয়ে সবকিছুতেই আমাকে হেয় করার অনেক চেষ্টা করছে ওনারা। চেষ্টা করার পর আমার মানে ইচ্ছে ছিল যে মানুষ যদি সততা ন্যায় নিষ্ঠার মাঝে যদি মানুষ তার চেষ্টা চালিয়ে যায়, লক্ষ্যকে সামনে রেখে তার উদ্দেশ্য যদি ঠিক থাকে, সে অবশ্যই তার কোনোদিন আল্লাহ কোনো না কোনো সময় আল্লাহ পাক তাকে সফলতা আনবেই। রাইট। তো আপনি শেষ পর্যন্ত কি করলেন? আমি এসএসসি পাস তো করেই তো এই মানে সংসার জীবন শুরু করার পর তো 2004 থেকে নিয়ে 2004 সালে আমার এর মধ্যে তো অনেক কষ্টগুলাই গেছে, এগুলো আবার এত নাই বলবো না। 2004 সালে আমার আবার হাজবেন্ডকে বললাম যে দেখো এইভাবে জীবন চলে না, তুমি যে টাকা পয়সা দাও এগুলো তো আমার হচ্ছে না। আমি এখন দেবরকে টাকা দিলাম, সে টাকাগুলো মেরে দিচ্ছে না। ছোট বোনটাও আমার সংসারে থাকতে পারবে কিনা আমি জানি না, কি করব। ছেলেটার পিছনে মানে আমাদের 7-8 লক্ষ টাকা খরচ হয়েছে, সেও দিচ্ছে না। আমার ছেলের বোনটাকে তখন ও আমার সাথে যোগাযোগ করে আমার আম্মার কাছে ছেলেটা আমার কাছে রেখে ও সৌদি আরব চলে যায়। অনেক টাকা ঋণ হয়, কি করবে, এই ঋণের দায় কে নিবে। পরে ও রাগ করে চলে গেল যে হাজবেন্ড টাকা পয়সা দিচ্ছে না, আমি বাইরে চলে যাবো। পরে ও চলে গেল। আমি পরে কি করব, যে এই যে একটা সংসারে মানে একটা অশান্তি, বোনের অশান্তি, আমার নিজের অশান্তি। পরে নিজে চিন্তা করলাম যে না, এইভাবে তো জীবন চলবে না। ইন্টারমিডিয়েটে ভর্তি করাই দিল, আব্বা পড়তে দিবে না, পড়াশোনা দরকার নেই, সংসার করতে হবে। আমি 2004 সালে আমার চিন্তা হলো যে না, একটা কিছু করি। হাজবেন্ড 5-7 হাজার টাকা দেয়, এই টাকা দিয়ে তো আমার জীবন চলবে না। 2টা বেবি, ছেলে হয়। তারপর আমার বাবার বাড়ি থাকা, আবারও বাবার বাড়িতে থাকা শুরুই করছি।
চলে আসছি আবার ওই শহর থেকে। ছেলেটা নিয়ে কি করব, মেয়েটা নিয়ে কি করব, তো আবার চেষ্টা করি পড়াশোনা, পরে আবার কলেজে ভর্তি হলাম। আচ্ছা। ভর্তি হয়ে আবার প্রাইমারিতে সার্কুলার হয়ে পরীক্ষা দিলাম। তো রাত দিন সংসার করি, কাজ তো করতেই হয়, এরকম রেগুলারই কাজ করতে হয়, বাবার বাড়িতেও কাজ করি। তো পরীক্ষা দিলাম, তারপর প্রাইমারিতে পরীক্ষা দিয়ে আমি এসএসসি পাশের পরে পরীক্ষা দেন নাকি এসএসসি পাশের পরে? হ্যাঁ, পরে তখন তো 2005 এসএসসি পরীক্ষাতেই ওই প্রাইমারি স্কুল টিচার, হ্যাঁ করা যেত আর কি। পরীক্ষা দিয়ে আমি 2004 টিকি। টেকার পর মানে আমার কোনো লবিং ছিল না, কার সাথে কি বলবো বলতে পারি না। পরীক্ষা দিলাম, ভাইবাতে আমাকে করে দিল, ক্যান্সেল করে দিল। আবার 2005 আমার আবার পরীক্ষা, আবার সুযোগ পেলাম, তখন আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে তারপর আমি টিকি আসছে, আমার রেজাল্ট হয়েছে যে আমি আবারও টিকেছি। আচ্ছা। টিকার পর তখন আমার চিন্তা হলো যে আমি এই বছর আমি থেমে থাকবো না, কারণ হচ্ছে যে আমি যদি থেমে থাকি তাহলে আমার চাকরিটা এই বছর হবে না। আমি আবার যখন এই পরীক্ষাটা দিব তখন আমার হাজবেন্ড দিতে দিবে না। আমি অ্যাপ্লিকেশনটা রেখে দিছিলাম এখানে, আবার এই অ্যাপ্লিকেশনটা রেখে দিছি, দিয়ে আমি আবার চট্টগ্রামে গেছি আমার চাচার বাসায়। হাজবেন্ড কি করলেন, উনি বললেন যে তোমাকে পরীক্ষা দিতে হবে না, চাকরি করতে হবে না, তোমাকে 5,000 টাকা প্রতি মাসে দিব, তোমার আবার চাকরি করতে হবে কেন? আমি বলছি এগুলি কোনো কিছু বলার দরকার নাই, তোমার অনেক হয়েছে, আমার নিজের মতো আমাকে দাঁড়াইতে হবে। এটা আমার এটা যদি আমি না করি তাহলে আমার জীবন কখনোই আমি টিকে থাকতে পারবো না, আমার জীবন ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আগে তো বুঝি নাই, এখন একটু হলেও বুঝি। তো আমি অ্যাপ্লিকেশনটা রেখে চলে গেছি ওয়ার্ডরোবের উপর। আমার মামাকে বলছি যে মামা তুমি করো তো, অ্যাপ্লিকেশনটা রেখে আসছি, তুমি নিয়ে যা জমা দিয়ে দিও পোস্ট অফিসে। তখন আমার হাজবেন্ড তখন 7 টাকা মিনিট কথা হইতো, বুঝছেন। মামাকে রিং দিছে, ওনার মোবাইলে 7টা টাকা ছিল, আমি বললি আমি 1.5 টাকা খরচ করছি। 1.5 টাকা খরচ করার পরে উনি আমার বাসায়, আমার চাচার বাসায় উনি আমাকে মানে রাগ করলো। রাগ করার পরে উনি আমাকে একটা থাপ্পড়ি দিলেন। আমার হাজবেন্ড আমাকে থাপ্পড়ি দিলেন। আমার মোবাইল কেন ধরছো তুমি, তোমাকে কে রিং দিতে বলছে, তুমি কেন রিং দিলা, তোমাকে কে চাকরি দিবে, চাকরি কি এটা হাতের মোয়া, এরকম কথা শুরু করলো। পরে কিছু গ্লাস ছিল কাচের, সেই গ্লাস গুলা ভেঙে ফেললো। পরে আমার চাচি তো অবাক হয়ে গেল, চাচিকে আমি আম্মা বলে ডাকি। পরে আম্মা আসলো, আসার পরে বললো যে এটা কাজটা তো ভালো হয়নি, জামাই মানুষ কি বলবো। পরে দিছে, জমা দিয়েছে মামা, দেওয়ার পর তো পরীক্ষা দিলাম, পাশ করলাম। উনি তখন চাকরিতে ছিলেন। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো, ওই যে পরীক্ষা দিলাম ভাইবাতে। তারপর তখন তো ভাইবাতে যখন আমি যাই, আমি তো রেগুলার আসলে এসেছি পাস, আমাকে কি প্রশ্ন করবো, ভাইবা বোর্ডে কে আছে কে থাকবে, এই নিয়ে আমার মাথায় টেনশন জন্মগ্রহণ করলো। তো আমার আব্বা ছিলেন প্রাইমারি প্রধান শিক্ষক, বললেন যে তাহলে এক কাজ করো মা, তুমি তো তোমাকে আমার ইচ্ছে ছিল অনেক কিছু করা, তোমাকে ডাক্তার বানানোর, কিন্তু আমার ভাগ্যে তো হবে না, আমি সেটা নিজের পায়ে নিজেই কোরাল দিয়েছি। তাহলে এক কাজ করো আম্মু, তোমাকে তো তুমি রেজাল্ট ভালোই হয়েছে, তো ডিপি অফিসে যাই স্যারকে বলি। আব্বা আমাকে নিয়ে গেল, বললেন যে স্যার দেখেনি যে আমার মেয়েটা, আমি তো সে ভুল করে মেয়েটাকে ছোট সময় বিয়ে দিয়ে দিছি, মেয়েটা তো পরীক্ষা দিছে, পাশ করছে, স্যার আমার তো মেয়ে এমনি তো আমার দিকে তাকায়, আমার মেয়েটাকে চাকরি দিতে হবে, আমার একটা কোঠা আছে, সে কোঠাতে দিতে হবে। স্যার বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর আসার পর যে প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে, ভাইবা পরীক্ষাতে আমি প্রতিদিন সেই ঘাটাল থেকে ছেলে মেয়ে রেখে, পিছে একটা মেয়ে ছিল আমার, কাজের মেয়ে ছিল, ওর কাছে রেখে আমি প্রতিদিন আব্বার কাছে রেখে আমি টাঙ্গাইলে চলে আসি। ভাইবা বোর্ডে কাকে কি প্রশ্ন করে আমি দরজায় দাঁড়াই থাকি, বলি একজন লোক বের হলে বলি জাপা এরকম খাতা রেখে বলি জাপা কি প্রশ্ন করলো, কি বললো, কি প্রশ্ন করলো, 2-1টা বলেন। এইভাবে আমি 15 দিন আসছি, এসে ওইগুলো নিয়ে যায়, রাতে আমি যাই ওইগুলো আমি স্টাডি করতাম। করার পর আমার ভাইবা যেদিন পরীক্ষা হলো, সে পরীক্ষা দিলাম, ইনশাল্লাহ আমি ভালো, আমার যে কয়েকটা প্রশ্ন করেছেন আমি সবটি প্রশ্নের উত্তর দিলাম। দেওয়ার পর রেজাল্ট হলো, আমি পাশ করলাম। তবে এলাকাতে মানুষ অনেকেই অনেক ধরনের কথা বলতো যে আমি কেন টাঙ্গাইলে যাই, কি ব্যাপার, আমাকে নিয়ে একটা মানুষের যে একটা মন্তব্য সৃষ্টি হলো। তো সবাই জানতো না যে আমি আসলে কি কাজে যাচ্ছি। আমার চাচারাও একটা আলোচনা করতো, কেন ও যায়, স্বামী থাকে না কাছে, কি ব্যাপার, কি ঘটনা। পরে যখন শুনলো যে ঘাটাইলে যখন রেজাল্ট হলো, হওয়ার পর সবাই অবাক, আমার নাম আসছে, অনেকের নাম আসবো, অনেকেই এমপি মন্ত্রী সচিব, এদের চাকরি হবে, অমুকের চাকরি হবে, তমুকের চাকরি হবে। একটা মেয়ের চাকরি হবে ঘাটাইল থানার, সে মেয়েটার নাম নিয়ে অনেক কিছু আলোচনা আগেই হয়েছে, কিন্তু আমার নাম কেউ জানতো না।
হওয়ার পর দেখি যে সকালবেলা রেজাল্ট হয়েছে, দেখি যে লোকজন আমার বাসায় এসে মানে হাজির। আমি যে কি ব্যাপার, বলতেছে যে আপনার তো প্রাইমারিতে চাকরি হয়েছে। আমি যে তাই নাকি? আমি তো আশ্চর্য হয়ে গেছি, কয় যে আপনি জানেন না? আমি বলছি না, আমি জানি না। তো এটা মানে সরকারি স্কুলে, হ্যাঁ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয়। তারপর কত সালে আপনার চাকরিটা হয়? 2006 হয়। 2006, হ্যাঁ। তারপর এভাবে চাকরি হয়, চাকরি তো শুরু করার পর তো এই সংসার জীবন এভাবে চলে আসছি। তারপর মেয়েটা আস্তে আস্তে ওর আব্বু তো কাছেই থাকে না। আপনার জামাই এটা নিয়ে কোনো সমস্যা করলো না চাকরি হওয়ার পরে, যেন চাকরি করতে পারবা না এরকম কোনো কিছু? না, তখন তো শুনে অনেক খুশি। হ্যাঁ, তখন সে সাপোর্ট করলো। আপনি কি পরে পড়াশোনা করেছেন এসএসসির পরে? জি, এসএসসির পর আমি ইন্টারমিডিয়েট পাস করি ঘাটাল জিপিজি বিশ্ববিদ্যালয় থেকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস কমপ্লিট করেছি। আচ্ছা, মানে এরপর আপনি এখনো শিক্ষক আছেন? জি, এখনো শিক্ষক আছি। কোথায় শিক্ষকতা করছেন? আমি গারট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো আপনি গল্পটা কেন বললেন রেডিওতে? থাকে না যে কারণে বলতে এসেছি বা এরকম কোনো কিছু? গল্পটা বলতে আসছি যে আমি যে এত কষ্টের মাঝে যে আমি এই পর্যন্ত আসছি, আমি এই যে শিক্ষকতা করতেছি, তার মাঝে আমি এই সংসার জীবনে ছেলে মেয়ে কে নিয়ে আমি এককভাবে সংসার চালিয়ে আসছি। মেয়ে আমার বিবিএ পড়তেছে বগুড়া একটা কলেজে, আর আমার ছেলে এখন বর্তমানে তেজগাঁ কলেজ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। না, সেটা ঠিক আছে, আপনার ছেলের মেয়ের সাকসেস আছে, কিন্তু আপনি আপনার গল্পটা কেন বললেন? আমার গল্প বললাম এজন্য যে আমি তো আমার বিয়ের জীবন থেকে নিয়ে মানে বাল্য বিবাহ, যেটা বলে বাল্য বিবাহ হয়, সেখানে আমি সংসার জীবনে যে অনেক ঘাত প্রতিঘাত আমি ওভারকাম করে আবার মাঝে এসে আমি পড়াশোনা চালিয়ে এই একটা গভর্নমেন্ট সার্ভিস নেওয়া। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি পারেন তাহলে আরো সব মেয়েদেরকেও পারা উচিত, বিষয়টা আসলে তাই। এবং সেখানে আমিও একটু যোগ করি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হলো যে যেই বেদানার গল্প আমরা আজকে এখানে তুলে ধরলাম খুব স্বল্প সময়ের মধ্যে, স্টোরিটা খুব ছোট, হয়তো ইলাবোরেটলি আরো বড় করা যেতে পারতো। যে মানুষগুলোকে নিয়ে উনি বলেছেন সেগুলোর পরিচয়, আইডেন্টিটি আমরা এখানে তুলে ধরিনি, সেগুলো কম বেশি আমাদের প্রত্যেকের জীবনেই আছে। আমাদের সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে এই ধরনের অবস্টাকল, এই ধরনের বাধা কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের জীবনে ফেস করি, প্রত্যেকেই করি কম বেশি। কিন্তু বাধা নিয়ে বিশেষ করে আমাদের নারীদের সামাজিকতার জায়গাটাতে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখি যে অনেকে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে বিয়ে করার পরে আর কিছুই করে না, যে ঠিক আছে পড়ছো ভালো কথা, ওই বিয়েটাই এখন জীবন, বিয়েটার পরে সংসার করে যাও। কিন্তু স্বকীয়তার জায়গাটাতে তো একটা মানুষকে বিলং করতে হবে। আপনি ধর্মীয়ভাবে যদি চিন্তা করেন বা বৈজ্ঞানিক মানবিক বা যে অঙ্গনেই আপনি চিন্তা করেন না কেন, যে একটা মানুষের সারা জীবন ধরেই শুধুমাত্র দেবার না, নিজেরও কিছু পাওয়ার থাকে, এবং সেই জায়গাটি থেকে স্বাধীনভাবে ডিসিশন নেয়ার যে ক্ষমতাটা, সেটা একটা মানুষ তখনই অর্জন করতে পারে যখন তার স্বাধীন ইনকামের ব্যবস্থাটা হবে। আজকে আমি যে উদাহরণটা আপনাদের সামনে এখানে এনেছি, উনি একেবারেই প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ। ক্লাস 9-এ পড়ার সময় ওনার বাল্যবিবাহ হয়ে গেল, তারপরে উনি প্রাইমারি স্কুলের টিচার হলেন, আজকে উনি অনার্স পাস করলেন, তারপরে উনি এখন একটা সমহিমায় প্রতিষ্ঠিত। তো আমি এই কথাটা এই কারণেই বলেছি যে গ্রামের অনেক মেয়েরাই আছেন যারা এইভাবে অনেক সময় বাধ্য হয়ে এরকম একটা সংসারে এরকম বিরূপ পরিস্থিতির মুখে পড়েন, তারপরেও জীবনে সফলতা আনা সম্ভব, তারপরেও ঘুরে দাঁড়ানো সম্ভব, শুধুমাত্র মনোবলটা যেন অটুট থাকে, শুধুমাত্র নিজেকে গিভ আপ যেন আপনি না করেন, যে না আমাকে জীবনে একটাই পৌঁছাতে হলে আমাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ দ্য থিং। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বেদানা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি টাঙ্গাইল থেকে এসছেন, টাঙ্গাইল থেকে এসে আপনি হলো এই গল্পগুলো আজকে কষ্ট করে হলেও লাখ লাখ মানুষকে শোনার ব্যবস্থা করলেন। আমরা অনেক দিন পরে আমরা আবারও নতুন করে প্রোগ্রাম করছি জীবন গল্পে। আজকে হয়তো খুব ছোট করে স্টার্ট করা হলো, বাট আমরা চাই আরো কিছু চমৎকার গল্প নিয়ে আপনাদের সামনে আসতে। সবাই অনেক অনেক ভালো থাকুন প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।